এখন শুনবেন আজকের গল্প। আর জন্মে যে কত স্ত্রী হত্যা ব্রহ্ম হত্যা করেছিলুম রে অতুল, যে জন্মে মেয়ে পেটে ধরেছি। উফ, না মেজো মাসিমা, আমি উঠলুম, নইলে তুমি থামবে না। না 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 বাবা না, একটু বস। দুদণ্ড তোর কাছে কাঁদলেও আমার বুকটা হালকা হয়। তাই বলি, হতভাগীকে আমার কোলেই যদি পাঠালে, রংটা একটু ফর্সা করেই পাঠালে না কেন? সবাই যে চায় সুন্দরী মেয়ে। ওরে পোড়া সমাজ, মেয়ে যদি শুধু কালো বলেই তাকে ঘরে ঠাঁই দিবি নে, তবে সে মেয়ের বিয়ে না হলেই বা বাপ মাকে দণ্ড দিবি কেন? সত্যি কথা বলবো মেজো বউ, যেমন তোমার মেয়ে ছিরি, তেমনি গিয়ে হরিপালে পড়ে হোক হরে হোক যা হোক একটা চাষা ভুষো ধরে দাও গে, নেটা চুকে চা। জোর করে বিয়ে দেবে? কেন কেন? কে তুমি? ও এসেছে মেয়ে নিয়ে দুদিন চুরোতে, কেন তুমি ওকে রাত দিন ভয় দেখাবে? এই অসবটিটা আমার দেখে রেখো। ওই শালা ভগ্নিপতার একসঙ্গে নাক কান কেটে তবে আমি ছাড়বো। আমার নাম ফামিনী, তা মনে রেখো বলছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধ শতবর্ষে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজের বিশেষ নিবেদন অরক্ষণীয়া। গল্প পাঠে আমি সায়ন্তন, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। একটি কুমারী মেয়েকে সঠিক সময়ে বিয়ে না দিলে তাকে সমাজের চোখে অরক্ষণীয়া বা অরক্ষিত ঘোষণা করা হয়। এই গল্পের এক চরিত্র জ্ঞানদাকে নিয়েই ঘটে চলে নানান ঘটনা। এ বাড়িতে বড় বউ স্বর্ণমঞ্জরী, মেজ বউ জ্ঞানদার মা দুর্গামণি ও আছে ছোট বউ। একদিন অতুল দুর্গামণিকে ডাকতে ডাকতে আসে। মেজো মাসিমা, মেজো মাসিমা, মা এই মহাপ্রসাদ পাঠিয়ে দিলেন, ধরো। কে রে? অতুল, আয় বাবা আয়। দুর্গামণি রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। অতুল তাকে প্রণাম করল। দীর্ঘজীবী হও বাবা। ওরে ও জ্ঞানদা, তোর অতুল দাদা ফিরে এসেছেন যে রে। একটা আসন পেতে দিয়ে মহাপ্রসাদটা ঘরে তোল মা। কাল রাত্রিরে 9:30 10টার সময় সদর রাস্তায় ঘোড়ার গাড়ি শব্দ শুনে ভাবলুম কে এলো। তখন যদি জানতুম দিদি এলেন, তবে ছুটতে গিয়ে তার পায়ের ধুলো নিতুম। এমন মানুষ কি আর জগতে হয়? তা দিদি ভালো আছেন তো বাবা? কি করছিস মা? তোর অতুল দাদা দাঁড়িয়ে রইলেন। মায়ের ডাক শুনে একটা 12-13 বছরের শ্যামবর্ণ মেয়ে হাতে একটা আসন নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো এবং যত দূর পারা যায় ঘাড় হেঁট করে দাওয়ার ওপর আসনটা পেতে অতুলকে প্রণাম করল। সে কোনো কথা বলল না, মুখ তুলে চাইল না পর্যন্ত। প্রণাম করে উঠে মহাপ্রসাদের জায়গাটা নিয়ে ধীরে ধীরে ঘরে চলে গেল। যাওয়ার সময় তাদের দুজনেরই চোখ মুখ দিয়ে একটা চাপা হাসি যেন ঠিকরে বেরিয়ে আসছিল। অতুলের বাবা একজন সদরওয়ালা ছিলেন, অনেক টাকা করি এবং বিষয় সম্পত্তি করেছিলেন। পেনশন নিয়ে ঘরে বসেই দিন কাটছিল তার। বছর 4 হলো তিনি ইহলোক ত্যাগ করেছেন। বিয়ে পরীক্ষা দিয়ে অতুল মাস 2 আগে মাকে সঙ্গে নিয়ে তীর্থে বেরিয়েছিল। সেই গল্পই মাসিমাকে শোনালো অতুল। এখন পুরী থেকে আসা হলো বুঝি? হ্যাঁ, প্রথমে গেছিলাম রামেশ্বর, ওখান থেকে পুরী হয়ে কালই ফিরেছি। তীর্থের নানা বৃত্তান্ত শুনে দুর্গামণি একটা নিঃশ্বাস ফেললেন। বাহ, তা বেশ ভালো করেছিস। আর এমনি মহাপাত কি আমি যে আর কিছু না হোক একবার কাশী গিয়ে বাবা বিশ্বেশ্বরের চরণ দর্শন করে আসবো। এই জন্মে সেই সাতটাও কখনো পূরণ হলো না। সে কাশী বলো আর যাই বলো মেজো মাসিমা, একবার সব ছেড়ে ছুড়ে জোর করে বেরিয়ে পড়তে না পারলে আর হয় না। আমি অমন জোর করে না নিয়ে গেলে আমার মায়েরই কি যাওয়া হতো? জানিস তো বাবা, সব জোর করব কি দিয়ে বল দেখি? 30 টাকা মাইনের উপর খেয়ে পরে লোক কুটুম করে ডাক্তার ওষুধের খরচ জুগিয়ে কি থাকে বল দেখি? আর এই মেয়েটা দেখতে দেখতে 13 পা দিলে। ওরে অতুল, ওর দিকে চাইলেই যেন আমার বুকের রক্ত হুহু করে শুকিয়ে যায় বাবা। আহ মাসিমা, তোমার সব কিছুতে বাড়াবাড়ি। আচ্ছা, মেয়ে কি আর কারুর হয় না যে রাজ্যের দুর্ভাবনা তোমার একার? এটা ঠিক ভাবনা নয় অতুল, এ তো আমাদের মৃত্যু যন্ত্রণা। সমাজ, আমি জানি তো,
মেয়ের বিয়ে দিতে না পারলেই জাত যাবে, কিন্তু তুই বল দেব কি করে? টাকা চাই, কিন্তু পাবো কোথায়? এই বসত বাড়ির একটা দিক ছাড়া নিজেদের বলতে তো আর কিছু নেই বাবা। আধ ঘন্টা আগে এই মেয়েকে নিয়েই স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া হয়ে গেছে। সেই কথা মনে পড়ায় দুর্গামণির চোখে জল এলো। হাত দিয়ে কান্না মুছলেন। আর জন্মে যে কত স্ত্রী হত্যা ব্রহ্ম হত্যা করেছিলুম রে অতুল, যে এই জন্মে মেয়ে পেটে ধরেছি। উফ, না মেজো মাসিমা, আমি উঠলুম, নইলে তুমি থামবে না। না 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 বাবা না, একটু বস। দুদণ্ড তোর কাছে কাঁদলেও আমার বুকটা হালকা হয়। তাই বলি, ভগবান হতভাগীকে আমার কোলেই যদি পাঠালে, রংটা একটু ফর্সা করেই পাঠালে না কেন? সবাই যে চায় সুন্দরী মেয়ে। ওরে পোড়া সমাজ, মেয়ে যদি শুধু কালো বলেই তাকে ঘরে ঠাঁই দিবি নে, তবে সে মেয়ের বিয়ে না হলেই বা বাপ মাকে দণ্ড দিবি কেন? আহা, কালো মেয়ের কি বিয়ে হচ্ছে না? ভোমরাও তো কালো, কোকিলও কালো, তাদের কি আদর হয় না? কিন্তু ওসব কথায় আর সান্ত্বনা পাইনি রে অতুল। গিরিশ ভট্টাচার্যের মেয়ের বিয়ে চোখের সামনে দেখে হাত পা যেন পেটের ভেতর ঢুকে গেছে। ঠিক আমাদের মতোই, না ছিল তার টাকার বল, না ছিল মেয়ের রূপ, তাই পাত্রের বয়সও গেল 60-এর কাছে। তার মায়ের কান্নাটা আমি আজও যেন কানে শুনতে পাচ্ছি। 60-এর কাছে? বলো কি? তা হবে বই কি বাবা। খবর শুনে অতুল চুপ করে চেয়ে রইল। সে মেয়ে যদি মনের ঘেন্নায় বিষ খায়, কি গলায় দড়ি দেয়, কিংবা কুলে কালি দিয়ে চলে যায়, মা হয়ে তার বুকের ভেতর থেকে অভিশাপ দিয়ে কেমন করে বল দেখি বাবা? হ্যাঁ, দুর্গামণি হঠাৎ অতুলের হাতটা চেপে ধরে বললেন, বাবা অতুল, আজকাল সবাই বলে তোদের ছেলেদের মধ্যে দয়া ধম্ম আছে। দেখিস না বাবা, তোদের স্কুল কলেজের কোনো ছেলে যদি নিতান্ত দয়া করে মেয়েটাকে তার পায়ে একটু ঠাঁই দেয়, তাহলে তোদের কাছে আমি মরণ পর্যন্ত কেনা হয়ে থাকবো। অতুল তাড়াতাড়ি করে তার হাত ছাড়িয়ে নিয়ে মাসিমাকে প্রণাম করল। তারপর সে খুব নিচু গলায় বলল, আহা, কেন এত ব্যস্ত হচ্ছ মেজো মাসিমা? আমি কথা দিচ্ছি। কিন্তু কথাটা সে আর দিতে পারল না। লজ্জায় তার কান পর্যন্ত রাঙা হয়ে উঠল। সে সহজভাবে বলল, আচ্ছা, খুব চেষ্টা করব। কইরে কেন দা, একটা পান দে না, বাড়ি যাই। দুর্গামণি এবার রেগে চিৎকার করলেন, বলি তোর অতুল দারে একটা পান দে না গেনি। মুখ পোড়া মেয়ে, না আছে রূপ না আছে গুণ। বলি এসব কথাও কি শেখাতে হবে? মহাপ্রসাদ নিয়ে সেই যে ঘরে ঢুকলি আর বেরুলি নি, শিগগিরই পান নিয়ে আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নিজেই গিয়ে পান নিচ্ছি। কোন ঘরে রে জ্ঞানদা? জোর গলায় সাড়া দিয়ে অতুল শোবার ঘরে ঢুকল। ঘরের সামনেই পান সাজবার সরঞ্জাম নিয়ে মেয়েটা চুপ করে বসেছিল। অতুল ঘরে ঢুকেই গম্ভীর গলায় বলল, মেজো মাসিমা বলছেন মুখ পোড়া গেনির না আছে রূপ না আছে গুণ, তাকে একটা 60 বছরের বুড়োর সঙ্গে বিয়ে দিতে হবে। জ্ঞানদা জবাব দিল না। মুখ নিচু করে গোটা 2 পান নিয়ে হাত উঁচু করে ধরল। অতুল পেছনে এসে হাত থেকে পান নিয়ে বলল, কিন্তু পান সাজা ভালো হলে এবার মাপ করা হবে। 60 কমিয়ে না হয় 20-21 দাঁড় করানো যাবে। জ্ঞানদা লজ্জায় মাথা ঝুঁকিয়ে নিল। মাসিমার কাছে আর একটু হলেই বলে ফেলেছিলুম আর কি। আচ্ছা, বেলা হলো, এখন চললুম। জ্ঞানদা এখানেও কোনো উত্তর দিল না। সেই যে জড়সড় হয়ে মাথা হেঁট করে বসেছিল তেমনই বসে রইল। অতুল এবার তার ভিজে এলো চুলের একগোছা টান দিয়ে বলল, কিন্তু আসছে হরিচক্রবর্তীর মতো একটা বুড়ো, চললুম। অতুল হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। ও হ্যাঁ মেজো মাসিমা, জ্ঞানোর জন্য বোম্বাই থেকে মা একজোড়া চুড়ি কিনেছিলেন। এই যে দেখো। ও মা, কই দেখি বাবা। দুর্গামণি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। অতুল পকেট থেকে 2 গাছা চুড়ি বের করল। বাহ, এই যে চমৎকার দেখতে। বলি ও জ্ঞানী, দিদিকে আমার অনেক অনেক প্রণাম জানাবি বাবা। হ্যাঁ, মানুষটি বড় ভালো। দিদিকে বলিস আমার খুব পছন্দ হয়েছে। এমন সুন্দর চুড়ি যে এদিকে দেখাই যায় না। দিদিকে বলিস কিন্তু কেমন? হ্যাঁ আচ্ছা বেশ, আমি এখন আসি। আসল কথা হলো, মায়ের নাম করে অতুল নিজেই বম্বে থেকে এগুলো কিনে এনেছিল।
জ্ঞানদা বাইরে বেরিয়ে এলো। স্নেহের এই প্রথম উপহার সে হাত পেতে নিতে গেল, কিন্তু কোনো অজানা কারণে তার হাত দুটো কেঁপে উঠল। সে একটা কথাও বলল না। আজ তার মনের কথা শুধুমাত্র ঈশ্বর জানলেন। সেখানে থাকা অপর দুজন মানুষ তার দিকে কিছুক্ষণের জন্য সস্নেহে মুগ্ধ চোখে চেয়ে রইলেন। বড় ভাই গোলকনাথ মারা গেলে তার বিধবা স্ত্রী স্বর্ণমঞ্জরী ছোট দেওর অনাথনাথের কাছেই আশ্রয় নিয়েছিলেন। স্বর্ণের কথার অসহ্য জ্বালায় উচিত অনুচিতের জ্ঞান হারিয়ে মেজ ভাই প্রিয়নাথ গত বছর ঠিক এমন দিনে ছোট ভাই অনাথের সঙ্গে ঝগড়া করে উঠোনের মাঝখানে একটা পাঁচিল তুলে আলাদা হয়ে গিয়েছিলেন। তিনি পাঁচিলের মাঝখানে একটা কপাট পর্যন্ত রাখেননি। তারপর একটা বছরও কাটল না। সেদিন 7 দিনের জ্বরে প্রিয়নাথ মারা গেলেন। মারা যাওয়ার আগের দিন তার মৃত্যু সম্পর্কে আর কোনো অনিশ্চয়তা ছিল না। গ্রামের লোক তার বাড়িতে এসে হাহুতাশ করতে লাগলো। আরে এই কাঁচা বয়সে একেবারে টাটকা লোকটা এইভাবে। হ্যাঁ, যা বলেছ, একেবারে বিনা চিকিৎসায় মরবে। ছি 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 ছি। মেয়েটার কি হবে বলো দেখি? অল্প বয়সে বাপ হারাবে, হায় ঈশ্বর। অতুল তখন গ্রামে ছিল না। কলকাতার মেসে ওই দুঃসংবাদ পেয়ে সে ছুটে এসে উপস্থিত হলো। সে আসতেই কোথা থেকে জ্ঞানদা পাগলের মতো এসে আছাড় খেয়ে পড়ে তার 2 পায়ের ওপর মাথা কুটতে লাগলো। অতুল এত লোকজনের সামনে দুঃখে লজ্জায় হতবুদ্ধি হয়ে পড়ল। খানিক পরে কিছুটা ধাতস্থ হয়ে সে জ্ঞানদাকে ধরে তুলতে গেলে সে কাঁদতে কাঁদতে তাকে বলল, বাবার মরণকালে তুমি নিজের মুখে তাকে একটা সান্ত্বনা দিয়ে যাও। আমার অদৃষ্টে পড়ে যাই থাক, এই সময় আমার মতন আমার ভাবনাটাকেও যেন তিনি এখানে ফেলে রেখে যেতে পারেন। আর তোমার কাছে আমি কখনো কিচ্ছু চাইব না। এই কথা বলে সে আগের মতোই কাঁদতে লাগলো। তার বাবা অত্যন্ত অসময়ে অকালে দুশ্চিন্তা দুর্ভাগ্য নিয়ে মরেছে, তাই আজ আর তার কাণ্ডজ্ঞান ছিল না। এত লোকের সামনে সে কি করছে, কি বলছে, কিছুই ভেবে দেখল না আর। কিন্তু অতুল সংযমী লোক। সে জোর করে পা ছাড়িয়ে নিয়ে বলল, ছি ছি, শান্ত হও, কান্নাকাটি করো না। আমার যা বলবার তা আমি বলবো বই কি। এই বলে সে রোগীর বিছানার একপাশে গিয়ে বসল। দুর্গামণি স্বামীর মাথার কাছে বসেছিলেন। অতুলের মুখের দিকে চেয়ে তিনি নিঃশব্দে কাঁদতে লাগলেন। প্রতিবেশী নীলকণ্ঠ চাটুর্যে দরজায় এসে দাঁড়িয়েছিলেন। অতুল কিছু বলছে না দেখে তিনি বললেন, প্রিয়নাথের এখনো একটু জ্ঞান আছে বাবা। যা বলবে এই বেলা বেশ চেঁচিয়ে বলো, তাহলেই বুঝতে পারবে। এত লোকের ভিড় দেখে অতুলের প্রথমে কিছুটা রাগ হয়েছিল। তার উপর বৃদ্ধের এই কৌতূহলে সে আরো বিরক্ত হল। আপনারা নিরর্থক ভিড় করে থেকে তো কোনো উপকার করতে পারবেন না। একটুখানি বাইরে গিয়ে বসলেই আমার যা বলবার তা বলতে পারি। নীলকণ্ঠ চটে গিয়ে বললেন, নিরর্থক কি হে? প্রতিবেশীর বিপদে প্রতিবেশী এসে থাকে। তুমি কোন সার্থক উপকার করতে বিছানায় গিয়ে বসেছ বাপু? হ্যাঁ, আমি উপকার করি না করি, আপনাদের এমন করে ঘরের হাওয়া বাতাস আটকে অপকার করতে আমি দেব না। সবাই বাইরে যান। তার হাবভাব দেখে নীলকণ্ঠ 2 পা পেছনে সরে বললেন, সেদিনকার ছোকরা তোমার তো বড় আস্পর্ধা দেখি হে। কে একজন তার আড়াল থেকে বলল, বিয়ে পাশ করেছে কিনা? একটা 10-12 বছরের ছোঁড়া উঁকি মারছিল। অতুল কারো কথার কোনো জবাব না দিয়ে তাকে গিয়ে একটা ঠেলা দিল। সে গিয়ে পড়ল আরেকজনের গায়ে। যার গায়ে পড়ল সে চাপা গলায় অতুলকে গালমন্দ করতে করতে চলে গেল। শালা সদরালার বেটা। নীলকণ্ঠ প্রভৃতি ভদ্রলোক অতুলের কথাটা শুনবার বিশেষ কোনো আগ্রহ না দেখিয়ে মনে মনে তাকে শাসিয়ে সেখান থেকে চলে গেলেন। যখন বাইরের লোক আর কেউ রইল না, তখন অতুল মুমূর্ষু রোগীর ওপর ঝুঁকে পড়ে তাকে ডাকল, মেসমশাই, মেসমশাই। প্রিয়নাথ তার লাল চোখ দুটো মেলে জড় পদার্থের মতো চেয়ে রইলেন তার দিকে। অতুল আবারও জোর গলায় বলল,
মেসোমশাই, মেসোমশাই, আমাকে চিনতে পারছেন? অতুল, এখন কেমন আছেন? ভালো না। অতুলের দু চোখ জলে ভরে গেল। মেসোমশাই, একটা কথা আপনাকে জানাচ্ছি। আপনি নিশ্চিন্ত হন, আজ থেকে জ্ঞানদার ভার আমি নিলুম। প্রিয়নাথ কথাটা বুঝতে পারলেন না। এদিক ওদিক তাকিয়ে তিনি বললেন, কই জ্ঞানদা? দুর্গামণি স্বামীর মুখের ওপর ঝুঁকে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, একবার তুই দেখবে জ্ঞানদাকে। না। দুর্গামণি কেঁদে ফেলে বললেন, তুই কি বলছিস শুনেছ গো? হ্যাঁ, সে তোমার জ্ঞানদার ভার নিতে এসেছে। আর তুমি ভেবো না, হতভাগীকে অনেক গালমন্দ করেছো। আজ আজ একটিবার ডেকে আশীর্বাদ করে যাও। প্রিয়নাথ চুপ করে চেয়ে রইলেন। একবার তার অক্ষম হাতটা অনেক কষ্টে তুলে অতুলের কপালে একবার ছোঁয়ালেন। অতুল হঠাৎ ছোট ছেলেদের মতো কেঁদে ফেলল। পরদিন সন্ধেবেলা অফিসের 30 টাকা চাকরির মায়া কাটিয়ে 26 বছরের বিধবা স্ত্রী ও 13 বছরের কুমারী মেয়ের বোঝা কোনো এক দুর্ভাগ্য আত্মীয়ের মাথায় তুলে দিয়ে 36 বছর বয়সে প্রিয়নাথ বিষ্ণুলোকে চলে গেলেন। ছোট ভাই অনাথনাথকে বাধ্য হয়ে উঠোনের পাঁচিলে একটা দরজা বসাতে হলো। মেজদার শ্রাদ্ধ শান্তি হয়ে গেলে 15-16 দিন পরে একদিন তিনি অফিসে যাওয়ার সময় চৌকাঠের ওপর দাঁড়িয়ে পান চিবোতে চিবোতে বললেন, আর না বললে তো নয় বৌঠান, বুঝতে তো সবই পারো, খেতে তোমাকে একবেলা এক মুঠো দিতে আমার কিছুই বাঁধে না। তার দাদা আমার সঙ্গে যতই খারাপ ব্যবহার করে থাকুক না কেন, কিন্তু এত বড় মেয়ের বিয়ের ভার তো আমি আর সত্যি সত্যি নিতে পারিনি। শুনতেই আমার 150 টাকা মাইনে, কিন্তু বাচ্চা বাচ্চা তো কম নয়। তাছাড়া আমার নিজের মেয়েটাও 12 বছরে পড়লো, দেখতেই তো পাচ্ছ। তাই আমি বলি কি, মেয়ে নিয়ে এ সময় তোমার একবার হরিপালে যাওয়া উচিত। দুর্গামণি একটু ইতস্তত করে বললেন, দাদার অবস্থা তো তুমি জানো ঠাকুরপো, কিচ্ছুটি নেই তার। এত বড় বিপদের কথা শুনে একবার দেখা পর্যন্ত দিতে এলেন না। তাছাড়া না নিয়ে গেলেই বা যাই কি করে? বড় বউ স্বর্ণমঞ্জরী দেওরের পাশেই পাঁচিলের আড়ালে দাঁড়িয়েছিলেন। একটু গলা বাড়িয়ে তিনি বললেন, দাদার অবস্থা ভালো নয় জানি, কিন্তু তোমার দেওরটি বা কোন লাট সাহেব মেজ বউ? আরে শুনতেই 150, কিন্তু যা করে আমি সংসার চালাই তা আমি তো জানি। আর তাও বলি, অত বড় ধূসো মেয়ে তোমার ঘাড়ে কে তোমাকে যেছে ঠাই দিতে যাবে বলো দেখি? কিন্তু তা বলে মান অভিমান করে বসে থাকলে তো আর চলে না। না দিদি, আমার আবার মান অভিমান? স্বর্ণ দেওরকে বাঁহাত দিয়ে পেছনে ঠেলে নিজে এগিয়ে এসে বললেন, তা তোমাকে তো মন্দ কথা বলিনি মেজে বউ, যে অমন করে চিবিয়ে চিবিয়ে কথাগুলো বললে। তা রাগই করো আর ঝালি করো বাবু, তোমার ওই ডানা কাটা পরের বিয়ে দিতে আমি পারবো না। সত্যি কথা বলবো মেজে বউ, যেমন তোমার মেয়ের ছিরি, তেমনি গিয়ে হরিপালে পড়ে হোক হরে হোক যা হোক একটা চাষা ভুষো ধরে দাও গে। নেটা চুকে যা, শুনেছি নাকি সেখানকার লোক সুচ্চিরি কুচ্চিরি দেখে না, একটা মেয়ে হলেই হলো। দুর্গামণি চুপ করে রইলেন। যে জ্বালায় একদিন তারা আলাদা হয়েছিলেন, সেই 20 দাঁত আবারও বেরিয়ে আসতে তিনি ভয় কাঠ হয়ে গেলেন। যার যেমন, তোমাকে তো কেউ নিন্দে করতে পারবে না। হ্যাঁ, পারে বটে বলতে আমাকে, যদি ভালো করে দেখে শুনে জামাই না ঘরে আনি, দেশ শুধু একেবারে ঢিঁটি পড়ে যাবে। সবাই বলবে এত বড় একটা জ্যাঠাই ঘরে থাকতে কিনা দুর্গাপতি মেয়ে জলে ভাসিয়ে দিলে। সত্যি কিনা বলো ঠাকুরপো? তা বই কি, তা তো বটেই। আচ্ছা, আমি এখন বেরোই, আমার দেরি হয়ে যাচ্ছে। অনাথ অফিসে যেতে বেলা হওয়ার অছিলায় সেখান থেকে বেরিয়ে পড়ল। তা তোমার ভাইকে ধরে করে যা হোক একটা ধরে পাকুড়ে দাও গে, তাতে তোমার লজ্জা নেই মেজো বউ? কেউ নিন্দে করতে পারবে না। 30টি টাকা তো সবে মাইনে ছিল,
কেই বা তাকে জানতো আর কেই বা তাকে চিনতো? এদের ভাই বলেই যা লোকে জানে। আমি বলি কি, কাল দিনটা ভালো আছে, কালই চলে যাও। দুর্গামণি মনে মনে একবার অতুলের কথা ভাবলেন, কিন্তু বড় জায়ের সামনে কোনো কথা বললেন না, কারণ এই বড় জায়ের সম্বন্ধেই অতুলের সঙ্গে তার সম্বন্ধ। স্বর্ণ অতুলের মায়ের মামাতো বোন। সেদিন কেমন করে জ্ঞানদা অতুলের পায়ের উপর পড়ে কান্নাকাটি করেছিল, জ্ঞানদার মা তা দেখেছিলেন বটে, কিন্তু অত বড় বিপদ মাথায় নিয়ে এর কোনো বিশেষ অর্থ ভেবে দেখেননি। স্বামীর মৃত্যুর পরের দিন থেকেই এই কথাটা নিয়ে তিনি চিন্তা করছিলেন। ঘরে গিয়ে তিনি দেখলেন মেয়ে চুপ করে মেঝের ওপর বসে আছে। দিদি যা বললেন শুনেছিস তো? মেয়ে ঘাড় নেড়ে জবাব দিল, তারপর বলল, কখনো তো বাপের বাড়ি যাওনি মা? এ সময় একবার গেলে হয় না? মা বেঁচে নেই, দাদা কোনোদিন খোঁজ নিলেন না, এত বড় বিপদ শুনে একটা চিঠি পর্যন্ত লিখলেন না। কেমন করে তাদের কাছে সেধে যাই বল দেখি মা। দুঃখের খোঁজ কেউ সেদে কখনো নেয় না মা। তারা নেননি, এরাও তো নেন না। এরা বরং চলে যেতেই বলছেন। আমাদের মান অভিমান বাবার সঙ্গেই চলে গেছে মা। চলো আমরা সেখানে গিয়ে থাকি। মায়ের চোখ দিয়ে জল পড়তে লাগলো। জ্ঞানদা তা মুছিয়ে দিয়ে বলল, আমি জানি, শুধু আমার জন্যই তুমি কোথাও যেতে চাও না, নইলে জ্যাঠাইমার কথা শুনে একটা দিনও তুমি এখানে থাকতে না। আমার জন্য তোমাকে এতটুকু ভাবতে হবে না মা। চলো, দিন কতকের জন্য আমরা কোথাও যাই। এখানে থাকলে তুমি মরে যাবে। মা আর থাকতে পারলেন না। মেয়েকে বুকের কাছে টেনে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। মেয়ে বাধা দিল না, শুধু চুপ করে মায়ের বুকে মাথা রেখে বসে রইল। তোকে আমি সত্যি বলছি জ্ঞানদা, তুই না থাকলে আমি যেখানে দু চোখ যাই সেদিনই চলে যেতাম, যেদিন তিনিও জন্মের মধ্যে চলে গেলেন। শুধু তোর জন্যই পারিনি। তা আমি জানি মা। আচ্ছা হ্যাঁ, একটা কথা আমাকে সত্যি করে বল দেখি বাচ্চা। সেদিন কেন অতুল ও কথা বললে? না জ্ঞানদা, অমন করে মুখ ডেকে থাকিস নে মা। হ্যাঁ, লজ্জা করবার সময় এখন নয়। আমি জানি মিথ্যে কথা বলবার ছেলে সে নয়, তবে সেই বা কেন তার মরণকালে অমন ভরসা দিলে, আর তুই বা কেন তার পায়ে পড়ে অমন করে কাঁদলি? জ্ঞানদা মায়ের বুকের মধ্যে থেকে নিচু গলায় বলল, সে আমি জানি নে মা। তোমার বাবা বেঁচে থাকতে আমার কখনো কিচ্ছু মনে হয়নি বটে, কিন্তু সেই দিন থেকে ভেবে ভেবে এখন যেন অনেক কথাই বুঝতে পারি। অতুলের মুখের কত দিনের কত ছোট খাটো কথাই না আজ আমার মনে হচ্ছে। বলতে বলতেই তিনি হঠাৎ ব্যস্ত হয়ে মেয়ের দুটো হাত নিজের হাতের মধ্যে নিয়ে জিজ্ঞেস করলেন, সত্যি বল মা, আমি যা মনে করেছি তা মিথ্যে নয়? আমি একদিন শুধু স্বপ্ন দেখিনি? জ্ঞানদা তেমন করেই মুখ ঢেকে মৃদু স্বরে বলল, কি জানি মা, তার ধর্ম তার কাছে। দুর্গামণির আনন্দে আবেগে চোখে জল এলো। বললেন, আমাকে সংশয় ফেলে রেখে আর বিঁধিস নে মা। শোন না, একবার মুখটি ফুটে বল, আমি তোর বাপের জন্য একটিবার প্রাণ খুলে কাঁদি। আমার এই কান্না আজ তিনি শুনতে পাবেন। কাঁদো না মা, আমি তো তোমাকে কাঁদতে বারণ করি নে। বাবাকে জানাতে বলেছিলাম, তিনি তো জানিয়েছেন। এখন তার ধর্ম তার কাছে। দুর্গামণি মেয়ের কান্না ভেজা মুখ তুলে ধরলেন এবং তাকে অজস্র চুম্বন করে আবারও বুকে টেনে নিলেন। কিছুটা সময় তারা দুজনেই চুপ করে থেকে চোখের জলে মন কিছুটা হালকা করলেন। তাই বটে মা, তাই বটে। অতুল আমার দীর্ঘজীবী হোক, তার ধর্ম তার কাছেই বটে। কিন্তু এই কথাটা
আমাদের কারো একদিনের জন্য মনে পড়েনি মা। তুই নিজেই যে তাকে মরার হাত থেকে বাঁচিয়েছিলি। সে বছর লোকে বললে বেরি বেরি রোগ, অতুলের তো কোনো আশাই ছিল না। পচা গন্ধে ভয় কে যখন তাদের ওই দিক মারাতো না, তখন এই এতটুকু মেয়ে হয়ে তুই জমের সঙ্গে দিন রাত লড়াই করে তাকে ফিরিয়ে এনেছিলি। সে ধর্ম কি সে না রেখে পারে? খানিকক্ষণ চুপ করে দুর্গামণি আবারও খুশি মনে বলে চললেন, এখন যেখানে আমাকে বলিস সেইখানেই যাব, কিন্তু তুই তো তার মত না নিয়ে যেতে পারিস না বাছা। তাই বটে, তাই বাবা আমার ফিরে এসেই সকাল হতে না হতেই দুগাছি চুড়ি দেবার ছল করে মাকে আমার দেখতে এসেছিল না রে। ওগো, আর একটা বছর কেন তুমি বেঁচে থেকে চোখে দেখে গেলে না গো? বলি ও মেজো বউ। দুর্গামণি তাড়াতাড়ি মেয়েকে বুক থেকে ঠেলে সরিয়ে চোখ মুছে সাড়া দিলেন। কেন দিদি? বড় বউ একবার ঘরের মধ্যে চোখ বুলিয়ে কঠিন গলায় বললেন, তোমাদের না হয় শোকের শরীরে খিদে তেষ্টা নেই, কিন্তু বাড়ির আর সবাই তো উপোস করে থাকতে পারে না। বেরিয়ে একবার বেলা কত হলো সেদিকে একবার চেয়ে দেখো দেখি। দুর্গামণি ব্যস্ত হয়ে ঘরের বাইরে এলেন। ও মা, অনেকটা বেলা হয়ে গেছে না। আসলে জ্ঞানদাকে বেশ তো, হেঁসেলটা চুকিয়ে দিয়ে মেয়েকে কাছে বসিয়ে সারাদিন বোঝাও না, বোঝাও। আমি তো কথাটি কইব না, কিন্তু আমার ছেলে মেয়েগুলো যে পিত্তি পড়ে মারা যায় না বাবু, এমন ধারা সব অনাচ্ছিষ্টি কাণ্ড আমি সইতে পারবো না। এ কথা বলে নিঃসন্তান বড় বউ ছোট বউয়ের সন্তানদের প্রতি মাতৃস্নেহ প্রকাশ করলেন এবং সেখান থেকে চলে গেলেন। অনাথের সংসারে এসে থেকে দুর্গাকেই রান্নাঘরের সমস্ত দায়িত্ব নিতে হয়েছিল। অনাথ 8:30টার ডেলি প্যাসেঞ্জার ধরে। রোজ ভোরে উঠে সঠিক সময়ে তার জন্য খাবার তৈরি করতে হয়। এ নিয়ে বড় এবং ছোট যায় প্রায়ই কথা কাটাকাটি চলত। এ কদিন এই হাঙ্গামা থেকে নিস্তার পেয়ে আবার দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্কের সূচনা হয়েছিল। কিন্তু আজ সকালে হঠাৎ সেই বাঁধন আরেকবার ছিঁড়ে যেতে বসল। বেলা 7টা বাজে। ঝি এসে ছোট বউকে ঘুম থেকে তুলে বলল, ছোট বউ, আরে উনুনে তো আজ উঠে গেল গো, তাড়াতাড়ি করে রান্নাখানা চাপাবে তো এই বেলা। ছোট বউ বিরক্ত হলো। কেন? মেজদি কি করেছে? বেলা 7টা বাজে, আজ বুঝি তার আর সে হুঁশ নেই? হুঁশ কেন থাকবে না গা? ভোরে উঠে মায়ে যে জিনিসপত্র গোছ গাছ বাঁধা ছাতা করছে, ওই 8টার গাড়িতে হরিপাল না কোথায় যাবে যে। ছোট বউয়ের কালকের কথা মনে পড়ল। যাবে বললেই যাবে নাকি? বাবুর হুকুম নিয়েছে, দিদিকে জানিয়েছে। বাবুর কথা জানি না ছোট বৌমা, কিন্তু বড় মা তো নিজেই তাদের আজ যেতে বলেছিলেন। তবে তাকেই বলগে 8:30টায় ভাত দিতে। আমি জানি না। ছোট বউ রাগে একটা গামছা কাঁধে ফেলে খিড়কির দিকে হন হন করে চলে গেল। আরে থাকলে তো বলবো, তিনি গেছে গঙ্গা চান করতে। ছোট বউকে ফিরে আসতেই হলো। অফিসের সাহেব তার রাগের মর্যাদা বুঝবে না। হয় যা হোক দুটো সেদ্ধ করে দিতে হবে তাকে, না হয় আজ স্বামীকে না খেয়েই যেতে হবে। ছোট বউ ফিরে এসে দুর্গামণির দরজার সামনে দাঁড়িয়ে বলল, যাবেই তো, কিন্তু এমন খোলামি করে না গেলেই কি হতো না মেজদি? দুর্গামণি অবাক হয়ে গেলেন। আমরা কেউ জানি না, তোমরা সকালেই যাবে। তিনি গেছেন গঙ্গা নাইতে, আমি তো এই উঠছি। টাইমে ভাত দিই কি করে বলো দেখি? প্রণাম হই মাসিমারা। অতুল হঠাৎ বারান্দায় এসে দাঁড়ালো। তুমি হঠাৎ যে অতুল? অতুল কলকাতার মেসে থাকে। সেখানে চিঠি পেয়ে ছুটোছুটি করে এই মাত্র এসেছে। মেজো মাসিমা হরিপালে গঙ্গা যাত্রা করবেন, আর শেষ দেখাটা একবার দেখতে আসবো না? হরিপাল অর্থাৎ ম্যালেরিয়ার ডিপো। তা এই আশ্বিনের শুরুতেই এমন সুবুদ্ধিটা তোমাকে কে দিলে বলো দেখি মেজো মাসিমা? বাহ 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 বাহ, বাঁধা ছাদাও তো একেবারে কমপ্লিট। তুমি কি করে খবর পেলে অতুল? আমি? বাহ 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 বাহ। এটুকু বলেই অতুল তার কৈফিয়ত শেষ করল। হঠাৎ বাইরে থেকে স্বর্ণমঞ্জরির কথা এসে সবার কানে লাগলো।
গঙ্গা স্নান সেরে ঘরে ঢোকার মুখেই ঝির মুখে উনুনের খবর তিনি শুনেছেন। তাই তিনি একেবারে ঝাঁঝাঁ করে এসে পড়ে মেজোজাকে বললেন, চারপো পূর্ণ না হলে কি ভগবান কারুর এমন সর্বনাশ করেন? করেন না। এ তাঁর ধর্মের সংসার, এখানে অধর্ম হবার জো নেই। এবার সোজা এসে ঘরের চৌকাঠের ভেতরে একটা পা দিয়ে তিনি বললেন, মতলবটা তোমার এই মেজবউ যে না খেয়ে উপোস করে ছোট কর্তা অফিসে যাক, সন্ধেবেলা পিত্তি পরে জ্বর হয়ে বাড়ি আসুক, তারপর নিজের যেমন হয়েছে তেমনি সর্বনাশ আরো একজন লোকের হোক। না না দিদি, ও কথা তুমি বলো না। এ কপাল যার পুড়েছে সে অতি বড় 70-এর জন্য অমন কামনা করে না। কিন্তু কি করেছি গো তোমার, যে এত কটু কথা আমাকে উঠতে বসতে শোনাচ্ছ? কচি খুকি যে, আমাকে বলে দিতে হবে কি করেছো? 7:30 বাজে, টাইমের ভাত রাঁধবে কে? অতুল এতক্ষণ অবাক হয়ে শুনছিল, কিন্তু এখন আর সহ্য করতে পারল না। সে নিজেই বলে বসল, সত্যি কথা বললে তুমি রাগ করবে বড় মাসিমা, কিন্তু কপাল নেহাত না পুড়লে আর কেউ তোমাদের ভাত খেতে আসে না, সে কথা তোমরাও জানো আর পাড়ার 5 জনেও জানে। কিন্তু আজ এই যাবার দিনটায় হতভাগিনীদের একটুখানি মাফ করলে তোমাদের মহাভারত বোধহয় অশুদ্ধ হয়ে যেত না মাসিমা। হঠাৎ অতুলের এরকম কথার ঝাঁঝে দুই জায়েরই অবাক হওয়ার সীমা রইল না। মিনিট খানেক কারো মুখ দিয়ে কোনো কথা বেরোল না। তারপরে স্বর্ণ বললেন, ও এই কথা, তা বলি ও তো কলকাতা থেকে তুই কি আমাদের সঙ্গে ঝগড়া করতে হাজির হয়েছিস নাকি রে? ঝগড়া করতে আসবে কেন দিদি? ওর মেজো মাসিকে আমরা হরিপালে যাত্রা করাচ্ছি, ও তাই শেষ দেখাটা দেখতে এসেছে। তাই বটে। তাই দিদি, তাই যখন থেকে ভাবছি আমরা বাড়ির লোক জানলাম না, তোমার বোনপটি কলকাতায় বসে জানলো কি করে? তাহলে লোকে যা বলে তা মিথ্যে নয় দেখছি। তো বেশ তো বাছা, তা এতই যদি দরদ জন্মে থাকে, তোমার শাশুড়ি মাসিকে গঙ্গা যাত্রা করাবে কেন? ঘরে নিয়ে যাও না, গাঁ শুদ্ধ লোক একেবারে বাহবা করবে। এবার অতুলের মাথা চটে গেল। সেও বলে বসল, বেশ তো মাসিমা, তোমরা নিজের লোক, কথাটা না হয় 2 দিন আগেই জেনে গেছো, ভালোই তো। উনি আমার ঘরে গেলে আমি মাথায় করে নিয়ে যেতেও রাজি আছি, কিন্তু তোমাদের গাঁয়ের লোকগুলো তাতে বাহবা দেবে কি ছিছি করবে, আমি তার ভ্রুক্ষেপও করি নে। কথাটা বলে অতুল নিজেও যেমন লজ্জায় পড়ল, তার গুরুজনেরাও তেমনি অসহ্য রকম অবাক হলেন। অতুল নিঃশব্দে বাইরে বেরিয়ে গেল। যদুবাগদি গরুর গাড়ি নিয়ে হাজির। সে বলল, মা, সময় হয়েছে, জিনিসপত্র কি দেবে দাও তো, এখন থেকে না বেরোলে স্টেশনে গাড়ি ধরতে পারা যাবে না। সে ঘরে ঢুকে নির্দেশ মতো মালপত্র বিছানা ঘাড়ে তুলে নিয়ে বেরিয়ে গেল। বড় বউ ছোট বউ তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেলেন। দুগ্গা দুগ্গা। দুর্গামণি ঘরে তালা দিয়ে মেয়ের হাত ধরে নিঃশব্দে গাড়িতে গিয়ে উঠলেন। জ্ঞানদা মায়ের কোলে চোখ বুজে মাথা রেখে শুয়ে পড়ল। 11 বছর পর দুর্গামণি হরিপালে তার বাপের বাড়ি এলেন। তখন সেই শরতের সন্ধেবেলা একটা অস্বাস্থ্যকর ঝাপসা ধোঁয়া সারা গ্রামের ওপর ছড়িয়ে পড়েছিল। সেই ধোঁয়াশার মধ্যে আসা মাত্রই দুর্গামণির বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। বাড়িতে বাপ মা নেই, বড় ভাই শম্ভু চাটুর্যে আছেন। সেদিন শম্ভুর বিকেল থেকে খুব জ্বর, তাই সূর্য ডোবার পরেই তিনি বিছানা নিয়েছিলেন। বোনের আসার খবর পেয়ে তিনি বালাপোষে মাথা এবং 2 কান ঢেকে খরম পায়ে খটখট শব্দ করে বাইরে বেরিয়ে এলেন। কে? ও দুর্গা এলি নাকি? তা আয় আয়। দুর্গা ও জ্ঞানদা তাকে প্রণাম করল। ও এটি বুঝি মেয়ে? তা বিয়ে দিলি কোথায়? বিয়ে এখনো দিতে পারিনি দাদা, যেখানে হোক শিগগিরই। বলিস কি রে, বিয়ে দিসনি? এই যে একেবারে একটা সমত্ত মাগিরে দুর্গা। শম্ভুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তাই তো এখানকার আবার যেসব বজ্জাত লোক, তা জানতে পেলে। তা আমি বলি কি,
ওকে হেসেল টেসেল ঠাকুর ঘর ধরে ঢুকতে দিয়ে কাজ নেই, বুঝলি? জানিসই তো এদেশের সমাজ, বিশেষ করে এই হরিপালের মতন এমন পাজি জায়গা আর ভূভারতে নেই, বুঝলি? তাই আয় আয়, বাড়ির ভেতরে আয় আয়। এত বড় মেয়ে ওর কাকার কাছে রেখে এলে তুই স্বচ্ছন্দে 2 দিন জুড়িয়ে যেতে পারতিস। এখানে থাকলে তো আর যা যা যা, এখন হাত পা ধুয়ে নে গা, যা। ও গো, কই গেলে গো? শম্ভু চাটুর্যে আবার খটখট শব্দ করে বাড়ির ভেতর প্রবেশ করলেন। দুর্গা আর জ্ঞানদাও তার পিছু পিছু বাড়ির ভেতরে ঢুকল। শম্ভুর দ্বিতীয় পক্ষের বউয়ের নাম ভামিনী, মেদিনীপুর জেলার মেয়ে। কথাগুলো একটু বাঁকা বাঁকা, যেমনই কালো তেমনই রোগা এবং লম্বা। ম্যালেরিয়া জ্বরে রংটা যেন পোড়া কাঠের মতো। শম্ভুর জ্বর আসছিল। অতিথিদের আপ্যায়নের জন্য স্ত্রীর কাছে সংক্ষেপে তাদের পরিচয় দিয়ে তিনি ঘরে চলে গেলেন। আসুন, তুমিও এসো। সে একেবারে হেসে সমস্ত মাড়ি বের করে ননদের হাত ধরে তাদের রান্নাঘরের দাওয়ায় নিয়ে গিয়ে পিঁড়ে পেতে বসতে দিলেন। তার হাসি, তার কথাবার্তা শুনে দুর্গার বুকের ভেতর পর্যন্ত শুকিয়ে উঠল। এই নাও, এটা রাখো। আসবার সময় দুর্গা 1 হাঁড়ি রসগোল্লা এনেছিলেন। সেটা নামাতে না নামাতেই 1 পাল ছেলে মেয়ে কোথা থেকে যেন পঙ্গপালের মতো ছুটে এসে ছেঁকে ধরল। চেঁচামেচি ঠেলাঠেলি শুরু হলো। মা, জ্ঞানদা 8-10 বছরের ছেলেগুলোকে পর্যন্ত সম্পূর্ণ দিগম্বর দেখে লজ্জায় মাথা হেঁট করে রইল। মেয়েগুলোরও প্রায় ওই দশা। চারদিকে অসংখ্য ঝিঁঝি পোকা বিকট শব্দ শুরু করল। দেয়ালের গায়ে একটা শুকনো ডালে হঠাৎ একটা বিশ্রী শব্দ শুনে জ্ঞানদা ভয়ে চুপি চুপি বলল, ও কি ডাকে মা? তার মামি শুনতে পেয়ে বললেন, ও যে তক্ষক। তক্ষক? তক্ষক কি? তক্ষক সাপ? হ্যাঁ মা, তাই। ওই যে কোন রাজাকে কামড়েছিল বলে না, এখানে গাছে গাছে একেবারে ভরা গো। জবাব শুনে জ্ঞানদা মায়ের মুখের দিকে একবার চাইল। তাদের নিজেদের গ্রামটাও শহর নয় বটে, কিন্তু সেখানে রাস্তাঘাট আছে। এমন আম কাঁঠাল ও বাঁশ ঝাড়ে মাথার ওপর এসে অন্ধকার করে নেই। সেখানে এমন গোবর ও পাট পচা গন্ধ চারিদিক থেকে এসে শ্বাস নেওয়া কঠিন করে দেয় না। এখান থেকে চলো মা, এখানে আমি এক দণ্ডও বাঁচব না। মামি আশ্চর্য হলেন, বললেন, ভয় কি গো? ওরা যে দেবতা, কখনো কারোর অপকার করে না। আর সাপ খোপের কামড়ে কটা লোক মরেছে বাচ্চা। বরঞ্চ ভয় যা তা ওই মেলোয়ারি, একবার ধরলে আর তাতে বস্তু রেখে ছাড়ে না গো। এবছর ওই দিন করি হলো তোমার মামাকে ধরেছে, আর এরই মধ্যে যেন শত জীর্ণ করে ফেলেছে। আর দিন কতক পরে কেকার মুখে জল দেবে মা, এ গায়ে তারা ঠিক থাকবে না গো। জ্ঞানদা মনে মনে অতুলের শেষ কথাগুলো মিলিয়ে নিয়ে চুপ করে পড়ে রইল। সে রাতে সে একবারও ঘুমোতে পারল না। পরদিন এত বড় আইবুড়ো মেয়ে দেখে পাড়ার লোক ভয়ানক আশ্চর্য হয়ে গেল। 2 দিন যেতে না যেতেই শম্ভু কথা প্রসঙ্গে বললেন, এই মেয়েটার জন্য পাড়ায় মুখ দেখানো ভার হয়েছে। তা বুঝলি দুর্গা, একটি ভারী সুপাত্তর হাতে আছে, দিবি? জামাই আমার স্থির হয়ে আছে দাদা, আর কোথাও হতে পারে না। বাবা, তাহলে তো কথাই নেই। কিন্তু এমন সুপাত্র বড় ভাগ্যে মেলে, তা কিন্তু বলে দিচ্ছি। 20-25 বিঘে ব্রহ্মত্র, পুকুর, বাগান, ধানের গোলা, আর লেখাপড়াতেও বেশ। না দাদা, আর কোথাও হবার জো নেই গো। এই বছরটা বাদে সেখানেই আমাকে মেয়েকে দিতে হবে। কিন্তু আমার বিবেচনায় এই সামনের অগ্রাণেই মেয়ে উৎসর্গ করা কর্তব্য হয়েছে। এখন উঠি দাদা, কাজ আছে। দুর্গা আর নিরর্থক প্রতিবাদ না করে সেখান থেকে উঠে গেলেন। ক্রমশ জানা গেল এই সুপাত্রটি শম্ভুরই এ পক্ষের বড় শ্যালক। সেজন্যই বোধহয় দুর্গার বাবার অস্বীকার করা সত্ত্বেও এই সুপাত্রটি একদিন হঠাৎ করেই এসে পড়লেন এবং জ্ঞানদাকে সামনেই দেখতে পেলেন। বলা যায় যে জ্ঞানদাকে পছন্দ করেই ফিরে গেলেন।
তারপর একদিন শম্ভু স্পষ্টই জানিয়ে দিলেন যে শোন দুর্গা, প্রিয়নাথের অবর্তমানে আমি এখন জ্ঞানদার যথার্থ অভিভাবক। তাই যদি আবশ্যক মনে করি তবে এই সামনের অঘ্রাণেই আমি তার বিয়ের ব্যবস্থা করব। তা তো হয় না দাদা, জ্ঞানদার বিয়ে যে ঠিক হয়ে আছে। না না, আমি যা বলছি তা তো তোদের ভালোর জন্যই বলছি। আর যদি আমার কথা না বুঝিস তবে প্রয়োজন হলে আমি জোর করেও কিন্তু মেয়েকে বিয়েতে বসাবো, এই আমি বলে রাখলুম। দাদার সঙ্গে কিছু কথা কাটাকাটি করে দুর্গা ঘরে ঢুকে মেয়ের দিকে চেয়ে বুঝলেন সে সবই শুনেছে। তার দু চোখ ফুলে রাঙা হয়ে উঠেছে। দুর্গা তাকে বুকে টেনে নিয়ে বললেন, ওমা, কাঁদছিস কেন? আমি বেঁচে থাকতে তোর ভয় কি মা? মুখে যতই সাহস দিক, ভয়ে তার নিজেরও বুক শুকিয়ে কাঠ হয়ে গেছে। এসব দেশে এরকম জোর করে বিয়ে দেওয়া যে একটা সাধারণ ঘটনা। দুর্গা মেয়ের কপালে হাত দিয়ে দেখলেন গা জ্বরে পুড়ে যাচ্ছে। তিনি জ্ঞানদার চোখ মুছিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, কখন জ্বর হলো তোর? হ্যাঁ, কাল রাতে থেকে মা। আমাকে জানাসনি কেন? আজকাল যে ভয়ানক ম্যালেরিয়ার সময় রে। মেয়ে চুপ করে রইল, কোনো জবাব দিল না। দাদার বউয়ের সাথে দুর্গা এ পর্যন্ত কোনো প্রকার ঘনিষ্ঠতার চেষ্টা করেনি। তার বিকট চেহারা, বিকট হাসি, কর্কশ গলার আওয়াজ ও এর পাশাপাশি তার একটা গুণ দুর্গা টের পেয়েছিল। সে গায়ে পড়ে ঝগড়া করতে চাইত না। ছেলে পিলে ঘর সংসার নিয়ে থাকত, পরের কথায় কান দিত না। প্রথমে এখানে এসেই দুর্গা একদিন তার রান্না বান্নায় সাহায্য করতে গেছিলেন। তাতে সে স্পষ্ট করে বলেছিল, তুমি দুদিনের জন্য এইছো ঠাকুরজি, তোমাকে কাজ করতে হবে না। সেই অবধি দুর্গা এ বিষয়ে এক প্রকার নিশ্চিন্ত হয়েছিলেন। আজ বেলা হলো দেখে বউ দোরগোড়ায় স্বাভাবিক চিৎকার করে প্রশ্ন করল, আজ কি খাওয়া দাওয়া হবে না ঠাকুরজি? হেসেল নিয়ে বসে থাকবো? মেয়েটার ভারী জ্বর হয়েছে বউ, তোমরা খাও গে, আমরা আজ আর কেউ খাবো না। আরে মেয়ের জ্বর, তা তোমার কি হলো গো? জ্বর আবার কার না হয় শুনি? নাও উঠে এসো। না বউ, আমাকে খেতে বলো না। মেয়ে ফেলে আমি মুখে ভাত তুলতে পারবো না। তোমাদের সব আদিক খেতা। বউ চলে গেলেন এবং রান্নাঘর থেকে আবারও বললেন, আরে জ্বর হয়েছে, কবরেজ ডেকে পাচন সিদ্ধ করে দাও। এই মেলোয়ারির জ্বরে আবার খায় না কে? আমাদের দেশে ওসব উপস্থিরসের পাট নেই বাপু। বিকেল বেলায় সে নিজেই এক বাটি পাঁচন সেদ্ধ করে এনে বলল, ওলো ও গেনি, উঠে পাচন খামা, ভাতে জল দিয়ে রেখেছি, চল আয় আয় আয়, খাবি আয় আয়। মামিকে সে খুব ভয় করত। বিনা বাক্যে উঠে খানিকটা তেঁতো পাঁচন গিলে বমি করে আবার শুয়ে পড়ল। দুর্গা ঘরে ছিল না। বমির শব্দে উঠে এসে ব্যাপার দেখে নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। মামি রাগ করে উঠোনে গিয়ে সমস্ত পাড়া শুনিয়ে বলতে লাগলেন, বলি এসব বাবু মেয়ে নিয়ে আমাদের গরিব দুঃখীর ঘরে আসা কেন বাপু? সেই থেকেই জ্ঞানদার অসুখ রোজ দিনই বাড়তে লাগল। তার ভামিনী মামি সেই যে প্রথম দিনেই বলেছিলেন, বাচ্চা, পল্লী গ্রামে সাপের কামড়ে আর কটা লোক মরে, মরে যা তাই এই মেলোয়ারিতে একবার ধরলে আর রোগকে নেই। তার সেই কথাটার সত্যতা প্রমাণ হতে বেশি সময় লাগলো না। অল্পকালের মধ্যেই জ্ঞানদা একেবারে বিছানা নিল। সেদিন কার্তিকের সংক্রান্তি। দুর্গা ঘরে ঢুকে আশ্চর্য হয়ে দেখলেন বউ জ্ঞানদার মাথার কাছে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। দাদার দেওয়া সেই বিয়ের প্রস্তাবের ব্যাপারটা মনে করে তার আশঙ্কা আরো বেড়ে গেল। ভামিনীর সেই যত্নটা যে সেই জন্যই, তা বুঝতে আর কিছু বাকি রইল না। বউ গলাটা আজ একটু খাটো করেই বলল, তারকেশ্বরে পাশ করা ডাক্তার আছে, তোমার দাদাকে আনতে পাঠিয়ে দিয়েছি ঠাকুরজি। জ্বর যেন রোজ রোজ বেশি হচ্ছে, এ তো আর ভালো লাগে না। পাশ করা ডাক্তার? দুর্গার কথা ঠিক করে শোনা গেল না। বউ সংসারের কাজে চলে গেল। জ্ঞানদা বালিশের তলা থেকে একটা চিঠি বের করে বলল, জবাব দিয়েছেন? জবাব দিয়েছে? হ্যাঁ, কই দেখি দেখি, কি লিখেছ অতুল? লিখেছেন,
আসা উচিত ছিল না, এই সব। চিঠির এই দুটো কথা শুনেই মায়ের দু চোখে জল এসে গেল। তিনি নিজের মনেই বললেন, আসা উচিত ছিল না, এইসব? না জানি বাছার কতই না অভিমান এই দুটো কথার মধ্যে লুকোনো আছে। বাছা সেদিন রাগ করে বলেছিল, এনাদের গঙ্গা যাত্রা দেখতেই তো কলকাতা থেকে এসেছি। সত্যিই তো, আমি নিজে যাই করি এবং যেখানেই যাই সে আলাদা কথা, কিন্তু মেয়ে নিয়ে আমার যে কোনো মতেই আসা উচিত ছিল না। যতই কষ্ট হোক সব সহ্য করেও তো সেখানেই আমাদের পড়ে থাকা উচিত ছিল। চিঠির কথা শুনে নানান কথা চিন্তা করে মনে মনে বললেন, কালো মেয়ে, আমার কালো মেয়ের গৌরব দেখুক সবাই। ওরে কোকিলও কালো, ভোমরাও কালো যে। দুর্গামণি ডাকলেন, জ্ঞানদা, ও জ্ঞানদা, এখন কেমন আছিস মা? ভালো আছি মা। হ্যাঁ রে, আমার কথা অতুল কিছু লিখেছে? পড়ে দেখো না। কৌতূহল আর তিনি সামলাতে পারলেন না। জানালার কাছে কাগজটা মেলে ধরলেন। অত বড় কাগজের মধ্যে মাত্র 2 লাইন লেখা দেখে প্রথমে তার মনে হলো মেয়ে কি দিতে হয়তো কি দিয়েছে, কিন্তু তারপরেই শ্রীচরণেশু কথাটা চোখে পড়তেই মনে মনে হেসে বললেন, ও তাই পড়তে দিয়েছে? এ যে আমারই চিঠি। লেখা আছে, তখনই বলেছিলাম ও জায়গা ম্যালেরিয়ার ডিপো। জ্ঞানদার জ্বর শুনে খারাপ লাগলো। আশা করি সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমরা ভালো আছি। আমার প্রণাম গ্রহণ করবেন। ইতি অতুল। দুর্গার কথাটা জিজ্ঞেস করতে একটু বাধল, কিন্তু না জিজ্ঞেস করেও পারলেন না। হ্যাঁ রে মা, তোর চিঠিটার মধ্যে বুঝি অতুল রাগ করেছে? জ্ঞানদা অবাক হয়ে মুখ ফিরিয়ে বলল, আমার চিঠি আবার কোথায় মা? তোমাকেই তো লিখেছেন। যা মুখ পুরি, আমি দেখতে চাই না, শুনলেই সুখী। রাগ করেছে সে তো আমি বুঝতেই পারছি। না মা, আমাকে তিনি আলাদা চিঠিপত্র কিছুই লেখেন না। যা লিখেছেন তা ওই শুধু 2 লাইন, আর কোনো কথা নেই? এই বলে দুর্গা চুপ করে গেলেন। আবার দিন কাটতে লাগল। অগ্রহায়ণ পড়তেই শীতের হাওয়া বইতে শুরু করলো। দুর্গার এক ছেলেবেলার সাথীও বাপের বাড়ি এসেছিল। আজ দুপুরবেলা দুর্গা তার সাথে দেখা করতে বাইরে বেরিয়েছিলেন। পথে ডাকপিয়নের সাথে দেখা হতে দুর্গা তাকে ডেকে বললেন, এই যে দাশু, আমার নামে চিঠিপত্র পাচ্ছি না কেন? ওই দেখো, তা চিঠি না এলে কি করে পাবে দিদি ঠাকুরুন? মানে আমার কিংবা আমার মেয়ে জ্ঞানদা দেবী কারু নামে কি চিঠি আসে না? ওই দেখো, এলে তো আমি দিয়ে যেতাম দিদি ঠাকুরুন। না 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 দাশু, তোমার ব্যাগটা একটু ভালো করে দেখো, আসতেও তো পারে। 3-3টে চিঠির জবাব দেবে না? আমার অতুল তো তেমন ছেলে নয়। আরে না গো দিদি, নেই, এলেই পাবে তুমি। এই বলে দাশু যেই এগোতে যাবে অমনি দুর্গা তাকে বাধা দিয়ে বললেন, আচ্ছা দাশু, এমনও তো হতে পারে তোমাদের পোস্ট অফিসেই পড়ে আছে। পোস্ট মাস্টার আমাদের নাম জানে না, হয়তো বা টেবিলের তলায় ঘোঁজে ঘাঁজে কোথাও পড়ে গেছে, তোমরা কেউ দেখতে পাওনি। আমাকে তো এখানে সবাই জানে, আমি আমি নিজে গিয়ে কি একবার খুঁজতে পারি না? ওই দেখো কথা, কেন পারবে না গো দিদি ঠাকুরুন, কিন্তু সে খোঁজা তো মিছে খোঁজা হবে। আচ্ছা বেশ, আমি গিয়ে না হয় আজ একবার খুঁজে দেখবো, বুঝলে? চলি। দাশু আর সময় নষ্ট না করে চলে গেল। জ্ঞানদার এত বড় অসুখ শুনেও সে উত্তর লিখবে না, এ কি কোনো মতেই বিশ্বাস করা যায়? সে নিশ্চয়ই লিখেছে, কিন্তু কোথাও কোনো গোলমাল হয়ে গেছে। হায় রে মানুষের আশা! এত সম্ভব অসম্ভব জল্পনা কল্পনার মধ্যে এ কথাটা একবারও দুর্গার মনে হলো না যে এর মধ্যে অতুলের মনের গতি বদলে যেতেও পারে। একবারও ভাবলেন না অতুলের যে ইচ্ছে মনে মনে সবার আড়ালে একদিন বেড়ে উঠেছিল, তাকে এভাবে অসময়ে সবার সামনে প্রকাশ করার ফলে এখন শত শত বিরুদ্ধ শক্তি জেগে উঠে তাকে মুহূর্তের মধ্যে
দম বন্ধ করে মেরে ফেলতে পারে। মানুষ এমনই অন্ধ। দুর্গা একটু সকাল সকাল বাড়ি ফিরে এসে মেয়ের ঘরে ঢুকে প্রথমেই প্রশ্ন করলেন, হ্যাঁ রে জ্ঞানদা, দাশু কোনো চিঠিপত্র দিয়ে গেছে? না মা, তুই হয়তো ঘুমিয়ে পড়েছিলি, তোর সারা না পেয়ে দাশু হয়তো ফিরে গেছে। আমি বাড়িতে নেই, একদিন একটুখানি কি জেগে থাকতে পারিস না বাছা? 2 মাস হলো সে একটা চিঠি লিখবে না, এও হয়? দুর্গা সেখান থেকে মুখ ভার করে চলে গেলেন। জ্ঞানদা চুপ করে রইল। সে ঘুমোয়নি, কিন্তু মায়ের কাছে প্রতিদিন একই প্রশ্নের উত্তর দিতে দিতে সে নিজের লজ্জায় নিজেই ক্লান্ত হয়ে পড়েছে। দুর্গা তখনই আবার ফিরে এসে দরজার বাইরে দাঁড়িয়ে বলল, কেন? দাশু যে আমাকে বললে সে খুঁজে এনে দিয়ে যাবে। মেয়ে কোনো কথা বলল না। পরের 3-4 দিনও তিনি চিঠির আশায় অপেক্ষা করে রইলেন। শেষে হতাশ হয়ে অতুলের মাকে তিনি একটা চিঠি লিখলেন। অতুলের মা চিঠির উত্তরে সংক্ষেপে জানালেন অতুল ভালো আছে এবং কলকাতার বাসায় থেকে আগের মতোই লেখাপড়া করছে। তার চিঠির মধ্যে একটা তাচ্ছিল্যের সুর ধরা পড়ল। এমন করে অঘ্রাণ গেল, পৌষ গেল, মাঘের মাঝামাঝি মেয়ে যদি বা একটু সেরে উঠল, মা অসুখে পড়লেন। দুর্গা অনেক দিন সহ্য করেছিলেন, কিন্তু আর সইল না। মাঘের শেষে এসে এবার তিনি বিছানা নিলেন। মেয়ে তার কাছে কেঁদে বলল, আর না মা, এইবার বাড়ি চলো, যা হবার সেখানেই হোক। দুর্গাও রাজি হলেন, কিন্তু তারা এখান থেকে চলে যাবে শুনে শম্ভু বেঁকে বসলেন। পরদিন সকালে শম্ভু আহ্নিক সেরে এসে ডাকলেন, দুর্গা। হ্যাঁ দাদা। এই শুনলাম তোমরা নাকি সব ফিরে যাচ্ছ, কিন্তু এখন তো তোমার যাওয়া হতে পারে না। কেন দাদা? কেন দাদা? হ্যাঁ, আমি কি তোমার জন্য কথা দিয়ে মিথ্যেবাদী হব নাকি? সে জন্ম আমার নয়। কথাটা কি তা না জেনেও দুর্গার বুকের ভেতর তোলপাড় করতে লাগলো। কথা? কিসের কথা দাদা? কিসের আবার? ওই জ্ঞানীর বিয়ের। আর তো ফেলে রাখতে পারি নে, কাজেই আমাদের নবীনের সঙ্গেই সামনে 5ই ফাল্গুনে কথাবার্তা সব পাকা করে ফেলতে হলো। এদিকে গয়নাগাটিও মন্দ দেবে না বলছে, বুঝলি? দেখতে শুনতে সব দিকেই ভালো হবে কিনা তাই দেখলাম। খবর শুনে দুর্গার মাথায় বাজ পড়ল। কাঁদো কাঁদো হয়ে বললেন, সে কি? কি বলছো তুমি? হ্যাঁ, আমাকে না বলে কথা কেন দিলে দাদা? এ বিয়ে আমি প্রাণ থাকতে দিতে পারবো না। শম্ভু প্রচন্ড রেগে গেলেন। প্রাণ থাকতে দিতে পারবো না? পারবো না বললেই হবে? আমি মামা, আমি যা বলবো তাই হবে। তোর জন্য কথা নড়চড় করবো তেমন বাপে আমাকে জন্ম দেয়নি, তা জানিস? এইবার দুর্গা সত্যি সত্যি কেঁদে ফেললেন। ও দাদা, না দাদা না, মেয়ের বিয়ে এখানে আমি মরে গেলেও দেবো না গো। হ্যাঁ, আমার জন্য তুমি এতটুকু ভেবো না দাদা। শুভ কামে মিছে কাঁদিস নে ভ্যান ভ্যান করে। যা হবার নয়, যা পারবো না। নতুন বউ এবার সেখানে এসে দাঁড়ালো, তার 2 হাত গোবরে মাখা। বোধহয় তখনও গোয়াল ঘরের ব্যবস্থাই করছিলেন। উঠোনে এসে স্বামীকে উদ্দেশ্য করে হঠাৎই তার ভাঙা কাশির মতো খ্যানখ্যানে গলায় বলে উঠলেন, বলি সুপুত্রটি কে গা ঠাকুর, একবার শুনি। শম্ভু স্ত্রীর ভাবগতিক দেখে বিচলিত হলেন, কিন্তু মুখের সাহস বজায় রেখে বললেন, সে যেই হোক না কেন, তাতে তোর কি? বউ গোবর মাখা হাত দুখানা নেড়ে তেমনি গলায় সমস্ত পাড়াটাকে চমকে দিয়ে বললেন, মামা, এই মামাত্তি ফালাতে এসেছেন? নবীনের সঙ্গে বিয়ে দেব, তাহলে ওই 100 টাকা সুদে আসলে শোধ হয়ে যায় না? তাই সে সুপাত্তর। আমার নিজের দাদা, আমি জানি না। ওই তারি গাজা খেয়ে 5 ছেলের মা ওই বউটাকে 8 মাস পেটের ওপর লাথি মেরে ফেললে কিনা, তাই অমন সুপাত্তর আর নেই। বলি গলায় দেবার মতো দড়ি জোটে না তোমার? আবার এই সব কথা কেন? আহা, নবীন ছোকরা তো ভালোই। আহা, চুপ চুপ। আরে
ভারী গাজার কথা কে বলতে বলেছে তোমায়? আরে চুপ করো। উফ। শম্ভু তার বোন ও ভাগ্নির সামনে রাগ সামলাতে পারলেন না। পায়ের খরম হাতে নিয়ে চেঁচিয়ে বললেন, চুপ কর বলছে, হারামজাদে। বউ এবার ক্ষেপে উঠল। সে এমনই একটা ভয়ঙ্করী ভঙ্গি করে চেঁচাতে লাগলো যে সে বস্তু চোখে না দেখলে শুধু লেখা পড়ে বোঝা যায় না। আমাকে হারামজাদি, ওই ফের মুখে আনলে পোড়া কাঠ যদি না মুখে গুজে দি তো পাঁচু ঘোষালের মেয়ে নই আমি। জোর করে বিয়ে দেবে? কেন কেন, কে তুমি? ও এসেছে মেয়ে নিয়ে দুদিন চুরোতে, কেন তুমি ওকে রাত দিন ভয় দেখাবে? এই আঁশবটিটা আমার দেখে রেখো। ওই শালা ভগ্নিপতার একসঙ্গে নাক কান কেটে তবে আমি ছাড়বো। আমার নাম ফামিনী, তা মনে রেখো বলছি। সে মূর্তির সামনে শম্ভু আর বললেন না, ঘরে চলে গেলেন। বউ তখন দুর্গার দিকে চেয়ে বলল, ও কি সোজা চামার ঠাকুরজি? তোমার আসা পর্যন্ত মতলব বাঁচছে কি করে অমন সোনার প্রতিমা বাঁদরের হাতে দিয়ে ধার শোধ করে জমি খালাস করে নেবে, আবার বলে আমি মামা। ভামিনী একটু দম নিলেন। বললে তুমি কষ্ট পাবে। আমি বলতাম না ঠাকুরজি, বললাম ওই মেয়েটা জ্বরে মরে যায়, একটা ভালো ডাক্তার আনো। বললে এত পয়সা নেই আমার। সম্বলের মধ্যে সম্বল ওই এক গাছি রূপার গোট ছিল আমার, তাই বাধা দিয়ে আমি ডাক্তার ডেকে আনলাম। আর ও বলে কিনা যা খুশি করব আমি মামা। আরে পড়ার মুখ, আমি বেঁচে থাকতে ভয় কি ঠাকুরজি? আমি আজই বন্দোবস্ত করে দিচ্ছি, তুমি বাড়ি গিয়ে মেয়ের বিয়ে দাওগে, দিয়ে যখন খুশি আবার এসো। দুর্গা খুঁটিতে ঠেস দিয়ে বসে রইলেন। তার দু চোখ দিয়ে কেবল ঝরঝর করে জল গড়াতে লাগলো। অনাথ বলে ওর ওপর চুলুম করবে কেন? মাথার উপর ভগবান নেই কি? আমি বলি যা তোমার আছে তাই দিয়ে নাড়ো চাড়ো খাও দাও, পরে নিয়ে নিজের পেট মোটা করব কি জন্যে? ভগবান কখনো তার ভালো করেন না। সেই দিনেই দুপুরবেলা তাদের ফেরবার সমস্ত বন্দোবস্ত করা হলো। গরুর গাড়িতে উঠতে গিয়ে দুর্গা বউয়ের দুপায়ের ওপর মাথা পেতে আজ সত্যি সত্যি তা চোখের জলে ভিজিয়ে ফেললেন। বউ, বড় ভাজ তুমি, তোমাকে তো আশীর্বাদ করতে পারিনি, কিন্তু ভগবান তোমাকে যেন দেখেন। আমার জন্যে তুমি তোমার গাঁট ছড়াটি পর্যন্ত নষ্ট করে ফেললে। বউ তার সম্পূর্ণ মাড়ি বের করে হেসে বলল, ছাই গাছছড়া, এই বলো ঠাকুরজি, হাতে নোয়া নিয়ে স্বামী পুত্রে গ্রবাম্বনের সেবা করে যেন যেতে পারি। নাও, রোগা শরীরে আর দাঁড়িয়ে থেকো না, গাড়িতে উঠে বসো। অগিনি গিনি, মামা মামির ঘরে অনেক কষ্ট পেয়ে গেলি মা, কিন্তু আবার আসিস কিন্তু, ভুলিস নে যেন। এই বলে তার হাতের মধ্যে জোর করে দুটো টাকা গুজে দিলেন। গাড়ি ছেড়ে দিলে দুর্গা চোখ মুছতে মুছতে বললেন, না বুঝে অনেক অপরাধ তোমার চরণে করে গেলাম বউ, সে সব আমার মাফ করো। বউ এখন আর সমস্ত মাড়ি বের করে হাসল না, বরং চট করে এক ফোঁটা চোখের জল মুছে বলল, ওরা কপাল, অপরাধ তো সব আমাদেরই হলো ঠাকুরজি। হলো অগিনি, ওই মামা মামির উপর রাগ টাগ করিস নে যেন। আসছে বছর আম কাঁঠালের দিনে তোর নেমন্তন্ন রইল। এই জামাইকে সঙ্গে করে নিয়ে একবার আসিস কিন্তু মা। কথা শেষ করে হাতের পিঠ দিয়ে আর দু ফোঁটা চোখের জল মুছে ফেলল। খবর দিয়ে আসবার প্রয়োজন ছিল না বলেই দুর্গা চিঠি না লিখে চলে এসেছিলেন। জ্ঞানদার চেহারা দেখে তার জেঠিমা হেসেই খুন। বলি ও গিনি, গাল দুটো তোর চড়িয়ে ভেঙে দিল কেলা? ও মা, কি ঘিন্না, মাথায় টাক পড়লো কি করে লা? বলি ও ছোট বউ, একবার আয় না রে, শিগগিরি আয়, শিগগিরি আয়, আমাদের জ্ঞানদা সুন্দরীকে একবার দেখে যা। গায়ের চামড়াটাও কি তোর মামা মামিরা ছ্যাঁকা দিয়ে পুড়িয়েছে নাকি লা? জ্ঞানদা কোনো উত্তর দিল না। ছোট খুড়ি যখন এলো তখন সে তাড়াতাড়ি উঠে তাকে প্রণাম করল। থাক রে, ইস, এ কি হয়ে গেছিস মা? বাঁশবনের পেতনি, অন্ধকারে দেখলে একবারে আঁতকে উঠতে হয়। জেঠিমা এই বলে খিলখিল করে হাসতে লাগলেন।
কিন্তু আজ ছোট বউ তাতে যোগ দিল না। সে আর যাই হোক, সন্তানের মা তো। জ্ঞানদার কাছে বসে তার মাথায় মুখে হাত বুলিয়ে তার রোগের সমস্ত কথা শুনলেন এবং একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তবে কেন তখনই চলে এলি না মা? আমি তো তোদের আসতে মানা করিনি। মেজদি কোথায়? মার গাড়িতে জ্বর এসেছিল, ঘরে শুইয়ে দিয়েছি। তা হবে না, আমি হাজার হয়ে বড় যা তো, অত তেজ করে চলে গেলে কি সয়? ছোট বউ জ্ঞানদার হাত ধরে তার মাকে দেখবার জন্য উঠে দাঁড়ালেন। বড় জায়ের এই কুকথা সে আর সহ্য করতে পারল না। দিদি, বছর 2 মধু সংক্রান্তির ব্রত করো, আর জন্মে মুখখানা যদি একটু ভালো হয়। স্বর্ণ এই অপ্রত্যাশিত মন্তব্যে রাগে বিস্ময়ে হঠাৎ অবাক হয়ে গেলেন। তবু ভালো লো ছোট বউ, তবু ভালো। এতকাল পরেও যা হোক মেজোজাকে দেখে শোকটা একেবারে উতলে উঠেছে। মাইরি, কত ঢঙই তুই জানিস। ছোট বউ জবাব দিল না। জ্ঞানদার হাত ধরে ও বাড়ি চলে গেল। কিন্তু সে যাওয়া জ্ঞানদার পক্ষে একেবারে মারাত্মক হয়ে উঠল, কারণ তার ও তার মায়ের বিরুদ্ধে স্বর্ণমঞ্জরীর এমনিই তো বিদ্বেষের শেষ ছিল না, কিন্তু ছোট বউয়ের ব্যবহারে আজকের বিদ্বেষ তাকেও ছাপিয়ে গেল। হরিপালে থাকতে দুর্গা জ্বর এলে একটু বিশ্রাম নিতে পারতেন, কিন্তু এখানে তার উপায় নেই। নীলকণ্ঠ মুখুজ্জে মশাইয়ের পরিবার মেজ বউকে দেখতে এসে একেবারে আকাশ থেকে পড়লেন। চোখ কপালে তুলে বললেন, এ কি করছিস রে মেজো বউ? মেয়ের বিয়ে দিবি কবে? ওর পানে যে আর চাইতে পারা যায় না, তুইও যে একেবারে বিছানা নিলি রে। কি জানি পিসিমা, কবে যে ভগবান মুখ তুলে চাইবেন। তা তো জানি মা, কিন্তু চেষ্টা তো করতে হবে। ভগবান তো আর বর জুটি এনে দিয়ে যাবেন না। দুর্গা আর জবাব দিলেন না। বলি, বাপের বাড়ি গেলি, ভাই কিছু জোগাড় করে দিলে না? দেওর কি বলে? ভগবানই জানেন। দুর্গা এবার পাশ ফিরে শুলেন। ঘণ্টাখানেক পরেই আদরিনী বেড়াতে এসে চৌকাঠের বাইরে দাঁড়িয়ে উঁকি মেরে বলল, বলি, এবেলায় কেমন আছো মেজ বউ? জ্ঞানদা বিছানার একপাশে বসে মায়ের পায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। সে বলল, জ্বর এখনো ছাড়েনি পিসিমা। দুর্গা মুখ ফিরিয়ে চেয়ে বললেন, বসো ঠাকুরজি। না বউ, বেলা গেল, আর বসবো না। তা বলি কি মেজ বউ, যাকে ধরেও কুচ্চজ্ঞ করে দাও, আর খুঁতখুত করো না। বলতে নেই, তখন তবুও মেয়েটার যা হোক একটু ছিঁড়ি ছিল, কিন্তু ম্যালেরিয়া জ্বরে একেবারে যেন পোড়া কাট্টি হয়ে গেছে। হ্যাঁ লাগেনি? সুমুখের চুলগুলো বুঝি উঠে গেল? জ্ঞানদা ঘাড় নেড়ে চুপ করে মাথা নিচু করে বসে রইল। শুনছি নাকি ও পাড়ার গোপাল ভট্টাচার্য আবার বিয়ে করবে। একবার অনাদাকে পাঠিয়ে খবর নিলে না কেন মেজ বউ? আচ্ছা, বলবো। এমন করে কত লোক যে কত উপদেশ দিয়ে গেল তার কোনো হিসেব রইল না। কিন্তু যাদের পথ চেয়ে দুর্গা সারাক্ষণ কান খাড়া করেছিলেন, তারা দেখা দিল না। না এলো অতুল, আর না এলো তার মা। স্বর্ণ এবার জ্ঞানদাকে এসে বললেন, বাচ্চা, রোগ বলে তো চিরকাল চলে না। তোমার মা ধরলাম পারে না, কিন্তু তুমি তো বাবু সমর্থ মেয়ে। সকালে কাকার ভাত দুটি কি আর রেঁধে দিতে পারো না? ছোট বউয়ের দেহে দয়া মায়া ছিল, কিন্তু সে ভারী অলস, তাতে আবার অন্তঃসত্ত্বা। সুতরাং ঘরের ভেতর থেকে ছোট বউ যখন এই কথাটা শুনল, তখন সেটা অন্যায় বুঝেও চুপ করে রইল। জেঠিমার কথা শেষ হলে জ্ঞানদা সাথে সাথেই রাজি হয়ে বলল, আমি দেব জ্যাঠাইমা। এখনো প্রতি রাতেই তার জ্বর আসত, কিন্তু মায়ের যন্ত্রণা বাড়ার ভয়ে একথা সে প্রাণপণে গোপন করে রেখেছিল। ছেলেবেলা থেকেই গুরুজনের আদেশ, তা সে ন্যায় হোক অন্যায় হোক নির্বিচারে তা মাথা পেতে নিতে সহ্য করতে সংসারে তার জুড়ি ছিল না। কিন্তু আজ সে যে কত বড় গুরুভার মাথায় নিল, তার কেউ না বুঝুক, ছোট বউ বুঝল। পরদিন ঠিক সময়ে কাকাকে স্নান ঘরে যেতে দেখে জ্ঞানদা ভাতের থালাটা হাতে করে দিতে যাচ্ছিল, তখনই কোথা থেকে জ্যাঠাইমা হাঁ হাঁ করে ছুটে এসে বললেন, কোথায় যাস লা গেনি? জ্ঞানদা থতমত খেয়ে বলল, কাকা স্নান করে এলেন যে।
তাতে তোর কি? মানা করে দিয়েছি না ভাত বেড়ে নিয়ে যেতে? তোর হাতে পুরুষ মানুষ খেতে পারে না? দুর্গা সঙ্গে সঙ্গে উঠে ঘরের সামনে বসেছিলেন। চেঁচামেচি শুনে ভয় পেয়ে চেয়ে রইলেন। ছোট বউ ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে দিদি? স্বর্ণ জ্ঞানদাকেই উদ্দেশ্য করে বললেন, হাতে করে থালা নিয়ে গেলে কাকা খুশি হয়ে তোমাকে মাথায় করে নিয়ে নাচবে, রাজপুত তো এনে দেবে না। এই বয়সে কি মন জোগাতেই না শিখেছিস মাইদি। স্বর্ণ থালাটা জ্ঞানদার হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেলেন। দুর্গা মেয়েকে বললেন, পোড়ামুখী, গুরুজনের কথা শুনবি না যদি, তোর মরণ হয় না কেন? জ্ঞানদা আর কোনো কথা না বলে রান্নাঘরে চলে গেল। একবারও বলল না। এ বিষয়ে তাকে কেউই কিছু বারণ করেনি। প্রতিবাদ যে করতে পারত সে ছোট বউ, কিন্তু সে বড়জাকে চিনত বলে সেও আর কোনো কথা বলল না। বড়জা যেমন মুখরা, তেমনি তার আত্মমর্যাদা বোধ নেই। তাই ছোট বউ শান্তভাবে জ্ঞানদার পিছু পিছু রান্নাঘরে চলে এলেন। স্নেহে ও যত্নে তার হাত দুটো ধরে বললেন, দিদির কথাটা কেন শুনিসনি মা? এতক্ষণ অনেক কঠিন অপমান সহ্য করলেও এই স্নেহের অনুযোগ সে আর সহ্য করতে পারল না। সে তার পা ধরে বলল, আমাকে কেউ নিষেধ করে দেয়নি খুড়িমা, কেউ দেয়নি। ছোট বউ তার কাছে বসে তার চোখ মুছিয়ে দিল। কিন্তু কি বলে যে এই মেয়েটিকে সান্ত্বনা দেবে তা ভেবে পেল না। এভাবেই শ্রীহীনা হতভাগ্য কুমারী মেয়ের দিন কাটতে লাগলো। সবাই তাকে অপমান করে 5টা কথা শোনালেও কেউ তাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করবার চেষ্টা মাত্রও করল না। আজকাল মেয়ে ছাড়া দুর্গার কোনো গতি ছিল না। তাই হাজার কাজের মধ্যেও জ্ঞানদা যখন তখন ঘরে ঢুকে মায়ের কাছে বসত। আজ সকালেও একটু ফাঁক পেয়ে মায়ের কাছে বসেছিল সে। হঠাৎ একটা খুব চেনা গলার আওয়াজে তার বুকের ভেতরটা ধক করে উঠল। মাসিমা, মাসিমা! আজ দোলের দিন, তাই ছুটি পেয়ে অতুল বাড়ি এসেছে। পাড়ার 2-3 জন সঙ্গীকে নিয়ে রং মেখে পকেট ভর্তি আবির নিয়ে সে বাড়িতে ঢুকল। দুর্গা ঘুমিয়েছিল। এখন তার অতুলের সাথে দেখা হলে একটা বিবাদ যে হবেই তা নিশ্চিত। কিন্তু কি করলে যে এই বিপদ এড়ানো যায় তা সে ভেবে পেল না। পা টিপে টিপে উঠে গিয়ে সে দরজায় খিল দিচ্ছিল, এমন সময় তার মা এসে বললেন, জ্ঞানদা, ও জ্ঞানদা, ও অতুল কথা কইলে না? জ্ঞানদা মায়ের কাছে ফিরে এসে বলল, কি জানি মা, তিনি নন বোধহয়। হ্যাঁ, সেই বই কি, উঠে একবার দেখ দেখি। জানলা থেকে উঁকি দিয়ে দেখে জ্ঞানদা আর ফিরে আসতে পারল না। একটা চেনা মুখ আবারও দেখবার বড় লোভ হলো তার। জ্ঞানদা দেখল অতুল বড় মাসির পায়ের উপর মুঠো করে আবির দিয়ে পাড়ার ছেলেদের সাথে হাসাহাসি করছে। হঠাৎ সে দেখল সে যা ভয় করেছিল ঠিক তাই। মা হেলে দুলে এবার সেদিকেই চলেছেন। জ্ঞানদা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, মা যেও না, মা যেও না। দুর্গা চোখ লাল করে বললেন, কেন? কেন জানি না মা, তুমি যেও না, ফিরে এসো। তার তো কোনো আশাই নেই মা। আমাকে ছাড়, আমাকে ছাড়, হতভাগী, ছেড়ে দে। এই বলে দুর্গা নিজেকে জোর করে ছাড়িয়ে নিলেন। জ্ঞানদা কলের পুতুলের মতো তার পিছু পিছু বাইরে গিয়ে দাঁড়ালো। সবাই আশ্চর্য হয়ে চেয়ে দেখল, বলি মেজ বউ। তার বাঘের মতো জ্বলন্ত দুটো চোখের দিকে চেয়ে অতুল ভয়ে তার চোখ নামিয়ে নিল। অতুল, আমরা তোমার কি করেছিলাম যে এমন করে আমাদের সর্বনাশ করলে? অতুল এর কি জবাব দেবে বুঝে উঠতে পারল না। তার হয়ে জবাব দিলেন স্বর্ণ। হৃদয় বলে তার তো কোনো বালাই ছিল না, তাই অতি সহজেই তিনি মুখ তুলে বললেন, কেন? বলি কি সর্বনাশ করেছে শুনি? তোমাকে তার কি জবাব দেব দিদি? যাকে বলছি সেই জানে সে কি করেছে। আমরাও ঘাস খাই নেমে যাব, কিন্তু ও কি তোমার মেয়েকে বিয়ে করবে বলে লেখাপড়া করে দিয়েছিল যে এত লোকের মাঝখানে তেরে এসেছ?
বলি যাও যাও ঘরে যাও। পাল পার্বণ আমোদ আহ্লাদের দিনে আমার বাড়িতে বসে অনাথ সৃষ্টি কাণ্ড করো না। অনাথ সৃষ্টি কাণ্ড আমি করতে আসিনি দিদি। অতুল যে করে আমাদের এই একটা বছর কেটেছে সে তুমি জানো না, ভগবান জানেন। কিন্তু এই যদি তোমার মনে ছিল, কেন তার মরণকালে আশা দিয়েছিলে? কেন তুমি তখনই জানালে না? স্বর্ণ আবারও রুখে দাঁড়ালেন। বাচ্চাকে তুমি ভগবান দেখিও না বলছি মেজ বউ, ভালো হবে না। আমরা বেঁচে থাকতে কথা দেবার কর্তা ও নয়। এত লোকের সামনে অতুল নিজেকে অপমানিত মনে করছিল। এখন মাসির জোর পেয়ে সে বলল, আর তাছাড়া আমি কি নিজে বিয়ে করব বলে কথা দিয়েছিলাম? আমার পা ছাড়ে না, পায়ের উপর পড়ে মাথা খুঁড়তে লাগলো। বাবাকে নিজের মুখে কথা দাও, কি করি? অত লোকের সামনে আমি লজ্জা বাঁচাতে পা ছাড়াবার জন্য যদি একটা কৌশল করেই থাকি, তবে তবে তাকে কি কথা দেওয়া বলে? স্বর্ণ খিলখিল করে হেসে উঠলেন। ও মা, কি ঘেন্নার কথা তুই বলিস কি রে? ছুরি নিজে পায়ে ধরে বলে আমায় বিয়ে করো? হ্যাঁ হ্যাঁ, সত্যি কিনা ওকেই জিজ্ঞেস করো না। মেজমাসিমা নিজেই বলুন না, আমার পায়ের উপর মাথা কুঁড়তে দেখেছিলেন কিনা। নইলে ওই মেয়েকে আমি বিয়ে করতে যাব? আমার কি মরবার দড়ি কলসি জোটে না? অতুলের সঙ্গীরা মুখ ফিরিয়ে হেসে উঠল। দুর্গা উন্মাদের মতো চেঁচিয়ে উঠলেন, ওরে নিষ্ঠুর, ওরে অকৃতজ্ঞ, দড়ি কলসি আমি কিনে দেব রে? তুই মর গে, তোর মরাই উচিত। যে মেয়েকে তুই এত লোকের সামনে এত বড় অপমান করলি, সেই মেয়ে যে তোকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল রে, সব ভুলে গেলি? চিৎকার শুনে ছোট বউ ঘর থেকে ছুটে বেরিয়ে এলো। স্বর্ণ আরো চিৎকার করে বলল, তবে লো হতভাগী, বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি। জ্ঞানদা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে চেয়েছিল। লজ্জা, ঘৃণা, অপমান কিছুই তাকে আর স্পর্শ করছিল না। তাকে এইভাবে দেখে ছোট বউ ভয় পেয়ে তাকে ঠেলা দিয়ে ডাকলেন, জ্ঞানদা। হ্যাঁ, কেন খুড়িমা? আর কেন দাঁড়িয়ে মা, তোর মাকে ঘরে নিয়ে যা। মা গো, চলো। জ্ঞানদা মায়ের হাত ধরে ধীরে ধীরে তাকে ঘরে নিয়ে গেল। স্বর্ণ বললেন, দেখলি দেখলি ছোট বউ আসপত্তা কি বলে, বামুন হয়ে চাঁদে হাত। অতুল হাসবার মতো করে দাঁত বের করে বলল, শুনলেন ছোট মাসিমা কাণ্ডটা? কি ভয়ানক লজ্জা! হ্যাঁ, এক ফোঁটা মেয়ে, কি ঘোর কলি বাবা। ছোট বউ একটু হেসে বললেন, ঘোর কলি বলেই বাঁচোয়া দিদি, নইলে আর কোনো কাল হলে মা বসুন্ধরা এতক্ষণে লজ্জায় দুফাক হয়ে যেতেন অতুল। স্বর্ণ এই বিদ্রুপের অর্থ না বুঝে খুশি হয়ে বললেন, সেই কথাই তো বলছি ছোট বউ। ছোট বউ ঘরে চলে গেলেন। অতুলের মুখ কালো হয়ে গেল। ছোট বউয়ের কথার মানে সে বুঝেছিল, তাই তার মনে হলো এই হোলির দিনে কে যেন তার জামা কাপড়ে লাল রং এবং মুখে গাঢ় কালি মাখিয়ে ছেড়েছে। আসল কথাটা এতদিন লুকোনো ছিল বটে, কিন্তু আর রইল না। পাড়া প্রতিবেশীর কথায় খুব তাড়াতাড়ি দুর্গা জানল যে এই বাড়িতেই অতুলের সম্বন্ধ হয়েছে। অনাথের বড় মেয়ে মাধুরীর সঙ্গেই তার বিয়ে। ঘটকালি স্বর্ণই করেছেন এবং মেয়ে দেখে অতুলেরও ভারী পছন্দ হয়েছে। মাধুরী ছোটবেলা থেকেই কলকাতায় মামার বাড়িতে থাকে। সেখানেই সে পড়াশোনা ও গান বাজনা শিখেছে। তাকে দেখতেও বড় পরিষ্কার। এবার পুজোর সময় মাস দুয়ের জন্য বাড়ি এসেছিল। সেই সময় সব কথাবার্তা পাকা হয়ে গেছে। অতুলের মতো একজন পাত্র চেষ্টা করে আর খুঁজে বের করতে হয়নি, পাত্র নিজেই ধরা দিয়েছে। ছোট বউয়ের ভাইয়েরা অবস্থাপন্ন, মা বেঁচে আছেন, মেয়ের আর কদিন পর সন্তান হবে, তাই তিনি তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য লোক পাঠালেন। সঙ্গে মাধুরীও এলো। মেজ জ্যাঠাইকে সে অনেক দিন দেখেনি। এখানে এসেই সে তাকে প্রণাম করতে এলো। ভালো আছেন জ্যাঠাইমা? হ্যাঁ, আরে থাক থাক, দীর্ঘজীবী হও মা। আশীর্বাদ করে দুর্গা এক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলেন।
মেয়েটাকে সত্যিই বড় অপূর্ব দেখতে। আহা, মেয়ে তো নয়, যেন সোনার প্রতিমা। তারপরেই তার চোখ গেল পায়ের নিচে বসা ময়লা রুক্ষ শ্রীহীন জ্ঞানদার দিকে। আর আমি মেয়ে পেটে ধরেছি দেখো। মাধুরী ঘরে ঢুকতেই তার রূপ এবং সাজগোজ দেখে জ্ঞানদা নিজেই নিজেকে খুব ছোট মনে করল। দিদি চলো না একটু গল্প করি গে। মানে আমি ও উত্তরে জ্ঞানদা কি বলল তা ঠিক করে বুঝতে পারল না মাধুরী, কিন্তু দুর্গা কিছু একটা আন্দাজ করে রুক্ষ গলায় বলল, ও পোড়ামুখ লোকের সামনে আর বার করিস না গেনি, বসে থাক। মাধুরী চলে গেল। জ্ঞানদা আস্তে আস্তে বলল, কপালটা একটু টিপে দেবো মা? না। ও ওষুধটা একবার। ওলো না না না, যা আমার বিছানা থেকে উঠে যা হারাম জাদি। তোর মুখ দেখলেও আমার সর্বাঙ্গ যেন জ্বলে পড়ে যায়। এই বলে তিনি পা দিয়ে মেয়েকে সজোরে ঠেলে দিলেন। জ্ঞানদা অনেক সহ্য করেছিল, কিন্তু লাথিটা সহ্য করতে পারল না। মেঝের ওপর উপুর হয়ে পড়ে দু হাত সামনে বাড়িয়ে সে মনে মনে বলতে লাগলো, ভগবান, আমি কার কাছে কি দোষ করেছি যে আমি সকলের চক্ষু শুন? আমার রূপ নেই, সাজগোছের ছিরি নেই, আমার বাপ নেই, সব কি আমার দোষ? সে কি আমারই ভুল? আমার বিয়ে দেওয়ার কেউ নেই, তবু আমার বয়স বাড়ছে রোজ। সে কি আমার অপরাধ? প্রভু, এতই যদি আমার দোষ, তবে আমাকে আমার বাবার কাছে পাঠিয়ে দাও। তিনি আমাকে কোনো ফেলতে পারবেন না। জ্ঞানদা। দুর্গা মেয়েকে ডাকলেন। মায়ের ডাকে সে ধর্মর করে উঠে বসল। এই রোগা শরীরে ভিজে মাটির ওপর কেন মা? হ্যাঁ, ও বকেছি বুঝি মা? কাঁদিস না, আয় আমার কাছে আয়। আমার দুর্গা দুহাত বাড়িয়ে মেয়েকে আবার বুকের কাছে টেনে নিলেন। আজ সন্ধ্যার পরে হঠাৎ অনাথ দুর্গামণির ঘরে এলো। আজ কেমন আছো মেজ বৌঠান? থাক থাক থাক, আর উঠো না। তা ওষুধপত্র কিছুই খেতে চাও না শুনলাম। অমন করলে তো আর সুস্থ হতে পারবে না। কথাটা সত্যি, তার বাঁচবার আশাও ছিল না, ইচ্ছেও ছিল না। গলার আওয়াজ দিন দিন কমে আসছিল। দেওরের এই হঠাৎ আত্মীয়তায় দুর্গা যেন একটু ভয় পেলেন। তাও খুব আবছা গলায় বললেন, আর আমার বাঁচতে ইচ্ছে করে নে, আর যে আমি পারছি নে। তুমি তুমি কি আমাকে একটা দড়ি কলসি এনে দিতে পারো না? অনাথ ঘাটটা কাত করে ভালো করে তার কথা শুনে বললেন, আহা, সে তো সত্যি কথাই বৌঠান। বিধবা হয়ে আর বেঁচে কি লাভ? কোনো হিন্দু সন্তান এ কথার প্রতিবাদ করবে বলো? তবে কিনা আত্মহত্যাটা না করে আর কটা দিন কোনো রকমের সংসারে থাকো। তোমার আবার যেরকম শরীরের অবস্থা, তাতে এসব কথা আমার না বলাই উচিত, কিন্তু না বললেও যে নয় কি না। তাই বলি কি, নিজেও দেখতে পাচ্ছ চেষ্টার আমি ত্রুটি করছি নে, কিন্তু কি হতভাগা মেয়ে তোমার, কোনো মতেই কি একটা গাঁচ্ছে না। 6-7টা সম্বন্ধ করে সব কটাই ভেঙে গেল। মেয়ে দেখে আর কারোর পছন্দ হলো না। দুর্গা কিছুই বললেন না। মেজদা মরে তুমি আবার আমার সংসারে এসেছো কিনা, গোল হচ্ছে তো তাই নিয়ে। নীলকণ্ঠ মুখুজ্জেকে তো চেনই, বাড়ি বাড়ি গিয়ে বেশ ভালোই তালগোল পাকাচ্ছে। তোমার ছুতো করে আমাকে কি করে ঠেলবে? আর তাঁদের দোষীবাদী কি করে? নিজেরাও তো মেয়ের বয়সটা দেখতে পাচ্ছি। আবার তাও বলি, শহরে বাপু এত ঝক্কি নেই, পুরো পাড়াগাঁই আমাদের যত হাঙ্গামা, যত বিচার। দেওর কি বলতে চাইছে তা ঠিক করে বুঝতে না পেরে দুর্গা তেমনই চুপ করে রইল। এবার একটু কেশে ইতস্তত করে অনাথ আসল কথাটা বলল।
তোমার এই অবস্থায় সত্যি তো আর কোথাও যাওয়া আসা চলে না, কিন্তু কি জানো মেজ বৌঠান, নিজের মেয়েটারও তো বিয়ের বয়স হলো, তাই আমি বলি কি জানো, সব দিক আমার তো বাঁচিয়েই চলা উচিত। আমি বলি কি, গেনিকে এ সময় আর কোথাও না পাঠালেই নয়। এ বাড়িতে তো আর তাকে রাখা যায় না, বড্ড হইচই হচ্ছে। দুর্গার গলা দিয়ে যেন আর কিছুতেই আওয়াজ বেরোতে চাইল না। কিন্তু কিন্তু কোথায় সে যাবে ঠাকুরপো? হরিপালেই যাক না। সেখানে সেখানে কি করে যাবে? কি হবে ঠাকুরপো? এ তোমার অন্যায় মেজ বৌঠান। কেবল নিজেরটাই দেখলে তো চলে না। যার সংসারে আছো, অসময়ে যে তোমাদের ঘাড়ে নিল, তার ভালো মন্দটাও তো দেখা চাই নাকি? দেখো, এই অবস্থায় তোমার একটু কষ্ট হবে বটে, আমি তা বুঝতে পারছি, কিন্তু উপায় কি বলো? আর তোমার নিজেরও দোষ আছে মেজ বৌঠান। তোমার দাদাকে চিঠি লিখেছিলাম, তিনি তো স্পষ্টই লিখছেন যে সেখানে বিয়ের সমস্ত জোগাড় হয়েছিল, তুমি শুধু একটা অসম্ভব আশায় ভুলে রাগারাগি করে মেয়েকে নিয়ে চলে এলে। তা না করলে তো আজ স্বচ্ছন্দে। দুর্গা বুঝতে পারলেন অনাথ এই দায় থেকে মুক্তির একটা সুযোগ খুঁজে পেয়েছে, এবং সেই সুযোগ সে কিছুতেই হাতছাড়া করবে না। অনাথ চলে গেলে খানিক পরে জ্ঞানদা ঘরে ঢুকল। মেয়েকে দেখা মাত্রই দুর্গা ভীষণ কাঁদতে লাগলেন। আমাদের কপালটা কিরম ভাগ্যেনি, কি যে আছে আমাদের কপালে রেখে নি। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। আমাকে কি তুমি চেনো না মা? কেউ আমাকে তোমার কাজ ছাড়া করতে পারে? এ তো কাকার বাড়ি নয় মা, এ আমার বাবার বাড়ি। তিনি যদি খেতে না দেন, না দেবেন, যাই করে হোক তখন তোমাকে আমি খাওয়াতে পারবো মা। এই কথা বলে মেয়ে আজ মা হয়ে মাকে মেয়ের মতোই কোলে করে বসে রইল। খানিকক্ষণ পরে দুর্গা ঘুমিয়ে পড়লেন, কিন্তু মেয়ে গভীর রাত পর্যন্ত জেগে থেকেও ঠিক করতে পারল না তার এই যা হোকটা তখন কি হবে। সেই খারাপ সময় মায়ের খাওয়া পড়াটা সে কেমন করে কোথা থেকে জোগাড় করবে? জ্ঞানদাকে বিদায় করার প্রস্তাবটা ছোট বউ শুনতে পেয়ে স্বামীকে আড়ালে ডেকে বললেন, তোমার কি ভীমরতি হয়েছে যে ভাজের পরামর্শে এই অসময়ে মায়ের কাছ থেকে মেয়েকে দূর করার কথা বলে এলে? কসাইয়ের শরীরেও তোমার চেয়ে বেশি দয়া মায়া আছে। দুর্গা হয়তো এই পরিস্থিতিতে মেয়েকে নিয়ে আরেকবার হরিপাল যেতে পারতেন, কিন্তু সেখানে সেই যে পাত্র নিজের ৫-৬টি সন্তানের মাকে অন্তঃসত্ত্বা অবস্থায় লাথি মেরে ফেলেছে, তার কথা মনে পড়তেই দুর্গার বুক কেঁপে উঠল। পরের দিন অনাথকে নিজের ঘরে ডেকে দুর্গা তার হাত দুটো চেপে ধরে কেঁদে ফেললেন। ঠাকুরপো, সম্পর্কে বড় না হলে আজ আমি তোমার পায়ে ধরে ভিক্ষে চাইতাম ভাই। তোমার যাকে ইচ্ছে হয়, যাকে ইচ্ছে হয় একে দাও, কিন্তু মেয়েকে এই সময়টা আমার কাজ ছাড়া করো না, দয়া করো ঠাকুরপো। অনাথ তার হাতটা টেনে নিয়ে বিরক্ত হয়ে বলল, আহা, আমি কি চেষ্টার ত্রুটি করছি মেজ বৌঠান? কিন্তু ঘাটের মরাও যে শকুনিকে বিয়ে করতে চায় না। বলি, তোমার সেই বালা জোড়াটা যে ছিল, ওটা কি করলে? সে তো তোমার দাদা শ্রাদ্ধের সময় গেছে ঠাকুরপো। তাহলে আর আমি কি করব? তুমি বলো, একটা পয়সাও দেবে না, মেয়েও ছাড়বে না, তার মানে আমাকে মাথায় পা দিয়ে ডুবোতে চাও আর কি? অনাথ রেগে ঘর থেকে বেরিয়ে গেল। দুর্গা কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ মেয়ের হাতটা সজোরে ঠেলে দিয়ে বললেন, বসে আছিস, ঘরে সন্ধ্যা দিবি না? জ্ঞানদা একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। তার উত্তর দেওয়ার আগেই তার মা খুব কঠিন গলায় তাকে বলল, মরণ আর কি, রাজকন্যার মতো আবার অভিমান করে বসে আছে। হাঁ লাগেনি? এত ধিক্কারেও তোর তো প্রাণ বেরোয় না রে। যদু ঘোষের এক ছেলে সেদিন 3 দিনের জ্বরে মলো,
আর এই একটা বছর ধরে তুই নিত্যি জ্বরের সঙ্গে জুটছিস, কিন্তু তোকে তো জম নিতে পারলে না। তুই বলে তাই এখনো মুখ দেখিয়ে বেড়াস। আর কোনো মেয়ে হলে না মনের ঘেন্নায় এতদিনে জলে ডুবে মরতো। যা যা, সামনে থেকে সরে যা শকুনি। একদণ্ড হাঁপ ফেলে বাঁচি, দিন রাত আমাকে যেন জুঁকের মতো কামড়ে পড়ে আছে। মায়ের কথাটা সত্যি যে আর কোনো মেয়ে হলে শুধু এই মনের ঘৃণাতেই আত্মহত্যা করত, কিন্তু এই মেয়েটাকে ভগবান অসীম সহ্য শক্তি দিয়ে পাঠিয়েছেন। সে শান্তভাবে ঘরের কাজ করতে লাগলো। এত বড় অপমানেও সে একবারও বলল না, না মা, মরতে আমিও জানি, শুধু তুমি কষ্ট পাবে বলেই সব সহ্য করে বেঁচে আছি। সন্ধে একটা প্রদীপ হাতে নিয়ে তুলসী বেদির কাছে গেল জ্ঞানদা। বাঙালির মেয়ে ছোটবেলা থেকেই এই ছোট গাছটাকে দেবতা বলে ভাবতে শেখে। এখানে প্রণাম করতে এসে আজ আর সে কিছুতেই নিজেকে সামলাতে পারল না। তার দুহাত সামনে ছড়িয়ে দিয়ে কেঁদে সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ল। ঠাকুর দয়াময়, এখানে তুমি আমার বাবাকে নিয়েছ, এবার আমার মাকে আর আমাকে কোলে নিয়ে আমার বাবার কাছে পাঠিয়ে দাও ঠাকুর। আমরা আর সহ্য করতে পারছি না। চৈত্র মাসের শেষের দিক বলে ছোট বউয়ের বাপের বাড়ি যাওয়া হয়নি। মাসটা শেষ হতেই তার ছোট ভাই তাকে এবং মাধুরীকে নিয়ে যাওয়ার জন্য এসে উপস্থিত হলো। আজ খাওয়া দাওয়ার পরেই তারা রওনা দেবে। অতুলকে তাই নিমন্ত্রণ করা হয়েছিল। দুপুরবেলা এই দুজন যুবক খেতে বসল। স্বর্ণ মাধুরীর ওপর পরিবেশনের ভার দিয়েছিলেন। সকালবেলা আঁশ রান্নাটা জ্ঞানদাকে দিয়েই করানো হতো গোপনে। বাইরের কেউ তা জানত না, ফলে পরিবেশন করা তার একেবারে বারণ ছিল। মাধুরী পরিবেশন করতে গিয়ে বারবার ভুল করতে লাগলো। তখন তার জ্যাঠাইমা আদর করে তাকে যেন কিছু অভিযোগ করল। আরে ও পোড়ার মুখে, অতুলের পাতে যে তরকারি পড়ে নিলা। কখনো বা তিনি বললেন, হায় 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 রে হতভাগী, দিলি তো ডালটা ফেলে, শিগগিরই জল দে। বাবা বাবা, তুমি হাতটা ধুয়ে নাও ওই বাটিতে। হাসি তামাশা করে যখন এদিকে এক মেয়ে কাজ শিখতে লাগলো, তখন সবার পায়ে ঠেলা আরেক মেয়ে এদের জন্যই রান্নাঘরে একা বসে মাথা নিচু করে সব রকম খাবার গুছিয়ে দিতে লাগলো। স্বর্ণ মাধুরীর বিয়ের কথা তুলতেই সে ছুটে রান্নাঘরে চলে এলো। জ্ঞানদা তাকে জিজ্ঞেস করল, কি চাই ভাই? কিছু না দিদি, আমি আর পারিনি। মাধুরী হাতের খালি থালাটা দুম করে মাটিতে ফেলে ছুটে পালিয়ে গেল। তখনই স্বর্ণ চেঁচিয়ে ডাক দিলেন, একটু নুন দিয়ে যা তো দেখি মা। কিন্তু নুন দেওয়ার জন্য মাধুরী আর ফিরে এলো না। কই রে, তো ছোট মামা যে বসে আছে। এবারেও কেউ ফিরল না। এবার তিনি রাগ করে জোরে চেঁচিয়ে বললেন, কথা কি করে কানে যায় না? এরা কি উঠে যাবে নাকি? তবুও মাধুরী এলো না। তখন জ্ঞানদা আর চুপ করে বসে থাকতে না পেরে তার নোংরা ছেঁড়া কাপড়টা সাবধানে গায়ে জড়িয়ে দিয়ে নুন হাতে ধীরে ধীরে দোরগোড়ায় এসে দাঁড়ালো। ছেলে দুজন তাকে দেখতে পেল না। জ্যাঠাইমা তার আপাদমস্তক বার দুয়েক ভালো করে দেখে নিয়ে এক নিচু কঠিন গলায় তাকে বললেন, মা, তোমাকে আনতে কে বললে? মাধুরী কই? জ্ঞানদা ঘরের বাইরে থেকেই চুপি চুপি বলল, কি জানি কোথায় গেল। তাই তুমি এলে। এক কথা তোমাকে কতবার মনে করিয়ে দিতে হবে যে তোমার মুখ দেখলে 7 পুরুষ নরকে যাবে। তখন সামনে তুমি এসো না। ওই যে অতুল খেতে এসেছে কি না, তাই তোমার সামনে আসা চাই, তাই না? নুনের জায়গাটা ওখানে রেখে দিয়ে এবার এখান থেকে যাও গে। নুনের জায়গাটা নামিয়ে রেখে জ্ঞানদা চলে গেল। স্বর্ণ নিজেই উঠে নুন পরিবেশন করলেন এবং আবার আগের মতোই বসে অতুলের দিকে চেয়ে বললেন, তুই বেটা ছিলে, পুরুষ মানুষ, তোর আবার লজ্জা কি যে ঘাড় হিট করে বসে আছিস? খা দেখি বাবা। মাধুরীর মামা প্রশ্ন করল, ও কে দিদি? স্বর্ণ একটু হেসে বললেন, ও কিছু না, তোমরা খাও।
অতুলের আর খেতে ইচ্ছে করল না। আজ সে মাধুরীকে দেখে মুগ্ধ। তাতে কোনো ভুল নেই, কিন্তু জ্ঞানদাকেও তো সে চিনত। একদিন সে যে তাকেই নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত, কিন্তু সেই সময়ও সে কখনো গায়ে পড়ে তার সামনে আসবার চেষ্টা করেনি। আজ সে যে তাই করতে এসেছে, এত বড় নির্লজ্জ অপবাদ সে নিজেও বিশ্বাস করতে পারল না। বিকেলবেলায় ছোট বউ মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেল, কিন্তু যাওয়ার সময় মেজজায়ের সাথে দেখা করে গেল না। ছোট খুড়ি, থাক গেনি, আমরা আসি। মেজদিকে বলে দিস। বাড়ির মধ্যে শুধু একটা লোক যে এই দুর্ভাগা মেয়েটার ভেতরটা দেখতে পেয়েছিল, সেও আজ অনেক দিনের জন্য চলে গেল। জ্ঞানদার বুকের ভেতরটা আবার অন্ধকার হয়ে গেল। বৈশাখ মাসের মাঝামাঝি সময় একদিন অনাথের অফিস যাওয়ার সময় বড় বউ সংসারের সমস্ত দুশ্চিন্তা নিয়ে এসে দাঁড়ালেন তার সামনে। কি হয়েছে বৌঠান? তুমি করছো কি ঠাকুরপো? মেজ বউয়ের যে হয়ে এলো। অনাথ হাতের হুঁকোটা ঠিক করে রেখে দিয়ে বলল, হ্যাঁ বলো কি? কই, আমি তো কিছু জানি না। না না না, তা নয়, আজ সে মরছে না, কিন্তু বেশি দিনও আর নেই, সেও বলে দিচ্ছি। বড় জোর 10-15 দিন, তারপরে 6 মাস 1 বছর ছুরিটার বিয়ে দেওয়ার জোর থাকবে না। কিন্তু আমার মাদুরী মায়ের বিয়ে আমি এই আষাঢ়ের মধ্যেই দেব। এমন জেলে খুঁজলে পাওয়া যাবে না, তাছাড়া দেবা তো আর কামড় নেই। এমন সুবিধে কি আমি শেষকালে দেরি করতে গিয়ে নষ্ট করে ফেলবো? অনাথ ভয় ভয় ঘাড় নেড়ে বলল, না না, সে কি হতে পারে? তুমি হলে আমার সংসারের কর্তা গিন্নি সমস্তই। তোমার মেয়ের বিয়ে বোনপোর সঙ্গে দেবে, যেদিন খুশি দিও, যা ইচ্ছে করো, আমি কখনো তো তাতে না বলবো না বৌঠান। স্বর্ণ বেশ গর্ব করে বললেন, তা তো বলবে না জানি, কখনো বলোনি আমার সে দেওর তুমি নও। তাতেই তো বলছি, এখন যা বলি তাই করো, আর গড়িমসি করো না। যাকে হোক ধরে বেঁধে ওকে বিদে করো দেখি। সে না করলে মাধুরীর বিয়ে কোনো মতেই হতে পারবে না। এই তো পাড়ার বেটা বেটিরা নানান কথা কইছে, তখন কি আবার একটা গোলমালে পড়ে যাব? মানে বেশ করে ব্যাপারটা একটু বুঝে দেখো। ও তো তোমারই ঘরের মোড়া, ফেলবে ফেলো, না হলে পচা গন্ধে মরো। অনাথ কথাটা ভাবতে ভাবতে অফিসে গেল। পরদিন থেকেই ছুটোছুটি করে সে এমন 2-4 জন পাত্র ধরে আনতে লাগলো, যাদের পরিচয় নিজের মুখে দিতে গেলে স্বর্ণমঞ্জরীকেও 2বার ঢোক গিলতে হতো। সেদিন দুপুরবেলা অনেক দিনের পর স্বর্ণ এসে দুর্গার ঘরে ঢুকলেন। বলি, আজ কেমন আছো মেজ বউ? দুর্গা কষ্ট করে পাশ ফিরে বললেন, আর থাকা থাকি দিদি, আশীর্বাদ করো, আর যেন বেশি দিন ভুগতে না হয়। না 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 না, ভয় কি মেজ বউ, ভালো হয়ে যাবি বই কি। দুর্গা চুপ করে রইলেন। স্বর্ণ তখন কাজের কথা পারলেন। তা মেয়ে বড় কি না, পাত্রটি নেহাত ছোড়া হলেও তো আর মানাবে না মেজ বউ। বাপ মা নেই, তাই নিজেই ওবেলা মগরা থেকে দেখতে আসবেন বলে পাঠিয়েছেন। বলতে পারো পাত্রটির যে বয়স, তাতে আর বাপ মার বেঁচে থাকা চলে না। এখন মা কালী করেন, মেয়ে দেখে তার পছন্দ হয়, তবেই তো ছোট ঠাকুরপো ছুটোছুটি হাঁটাহাঁটি সার্থক হবে গো। তারপর আবার দেনা পাওনার কথা, তা বলি কি। কথাটা শেষ না হতেই দুর্গা উঠে বসে কাঁদো কাঁদো চোখে চেয়ে বললেন, আশীর্বাদ কর দিদি, এই সম্বন্ধটি আর যেন ভেঙে না যায়, আমি যেন দেখে যেতে পারি। দুর্গার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। ও হো 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 হো, আশীর্বাদ করছি বই কি মেজ বউ, দিন রাত ঠাকুরকে জানাচ্ছি, ঠাকুর যা হোক মেয়েটার একটা কিনারা করে দাও ঠাকুর।
দুর্গা আঁচল দিয়ে চোখ মুছলেন। স্বর্ণ একটা হাই তুলে তুড়ি দিয়ে একটু ইতস্তত ভাব করে বললেন, আমাদের ঠাকুরপো কাচ্চা বাচ্চার বাপ, ওই শুনতে 150 টাকার মাইনে, নইলে কিচ্ছু নেই। সব জানি তো, নিজের মেয়েটার কি করে যে 2 হাত এক করবে তাই ভেবে একেবারে কাঠ হয়ে যাচ্ছে। তার উপর আবার এটা, বুঝতে তো সবই পারো মেজ বউ। তাই ঠাকুরপো বলছিল কি, মানে সে লজ্জায় নিজে তোমাকে বলতে পারে না, তাই সে বলছিল তোমার অংশের বাড়িটা বাধা না দিলে তো আর খরচপত্রের জোগাড় হয়ে উঠবে না। তোমাকে নিজে কিছুই করতে হবে না, শুধু একটা ডেরা সই করে দেবা। শুধু হাতে তো কেউ কাউকে ধার দিতে চায় না, পুরো কুলিকালীন নিজে। তুমি মরো আর বাঁচো, কেউ কারুকে বিশ্বাস করবে না গো। দুর্গা সঙ্গে সঙ্গেই বললেন, আমি আর কদিন দিদি, তোমরা আমাকে যা করতে বলবে আমি তাই করব। শুধু এইটুকু দেখো দিদি, ও আমার না একেবারে অকলে ভেসে যায়। না না না, ভেসে যাবে কেন গো মেজো বউ? বাপ খুড়ো মা জ্যাঠাই কি আলাদা? আর তা যদি হবে, আমরাই বা কেন ওর জন্য ভেবে ভেবে খাওয়া ঘুম ত্যাগ করবো বলো? আমার জ্ঞানদা যা, মাধুরীও তাই। দে না মা জ্ঞানদা, তোর মায়ের চোখ দুটো মুছিয়ে মাথায় একটু পাখা কর না মা, বসে বসে। এইসব বলে স্বর্ণ তাঁদের অনেক আশা ভরসা দিয়ে চলে গেলেন। আজ বহুদিন পর দুর্গার মুখে একটা আনন্দের রেখা খেলে গেল। মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় তিনি বললেন, এইখানে শুয়ে একটু ঘুমো দিকি মা। দুর্গা জোর করে মেয়েকে নিজের বুকের কাছে টেনে নিয়ে বলতে লাগলেন, এমন পোড়া কপালের পেটে তুই জন্মেছিলি মা, যে এই বয়সেই খেটে খেটে আর ভেবে ভেবে শরীর পাত করলি। যদি জন্মই নিয়েছিলি, ছেলে হয়ে কেন জন্মাসনি মা? অনেক দিন পর মায়ের আদর পেয়ে মেয়ের 2 চোখ দিয়ে শুধু অবিরাম জল ঝরতে লাগলো। কিছুক্ষণের জন্য তারা দুজনেই একটু ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ মায়ের ঠেলা খেয়ে জ্ঞানদা ব্যস্ত হয়ে উঠে বসল। উমা, উঠ উঠ, বেলা যে আর নেই। আমার টিনের বাক্সটার মধ্যে মনে হয় এক টুকরো সাবান আছে, যা দেখি মা, চট করে পুকুর থেকে মুখ হাত পা ধুয়ে আয়। থাক না মা। না বাছা, ওই তোর বড় দোষ, তুই কথা শুনতে চাসনি। বলছি যা, শিক্ষিত যা। টিনের বাক্স খুলে বহুদিনের পুরনো এক টুকরো সাবান বের করে গামছা নিয়ে জ্ঞানদা পুকুরে চলে গেল। বেশ একটু রোগরে ধুস কেমন? পুকুর থেকে ফিরে এসে জ্ঞানদা অবাক হয়ে গেল। তার অসুস্থ মা কখন বিছানা থেকে উঠে নিজের একটা ছাপা কাপড়, একটা জামা বের করে বসে আছেন। মেয়ে আসতেই তিনি বললেন, ভুল হয়ে গেল রে, মাথাটা বেঁধে দিলাম না। গা ধুয়ে এলি, তা হোক, বস, চট করে বেঁধে দি। না মা, তোমার পায়ে পড়ি, তুমি পারবে না মা। শুয়ে পড়ো, আমি নিচে বেঁধে নিচ্ছি, দোহাই তোমার মা। মেয়ের কথা শুনে আজ মা একটু হাসলেন, ঘাড় নেড়ে বললেন, পারবো না। জানিস গেনি, এই মেজ বউয়ের হাতে চুল বাঁধবার জন্যে পাড়ার মেয়ে ঝেঁটিয়ে আসতো। আমি পারবো না চুল বাঁধতে? নে আয়, দেরি করিস নে। এই বলে জোর করে তিনি মেয়েকে কাছে বসিয়ে খুব যত্নে নিজের হাতে পরিপাটি করে সাজিয়ে দিলেন। পায়ে আলতা, কপালে খয়েরের টিপ, ঠোঁটে রংটা পর্যন্ত দিতে ভুললেন না। কে বলে মেয়ে আমার দেখতে ভালো নয়? একটু কালো, কিন্তু কার মেয়ের এমন মুখ, এমন 2 চোখ? গয়নার অভাব একটা ভীষণ অভাব বলে আজ আর তার চোখে পড়ল না। গেনিকে দেখতে আসবে শুনে পাশের বাড়ির নীলকণ্ঠের পরিবার এলেন, তরঙ্গিনী ঠাকুরজিও এলেন। যথাসময়ে মেয়ের ডাক পড়ল, মা জ্ঞানদা, এইবার তুমি এসো দেখি। চোখের আড়ালে দুর্গা একা তাঁর ময়লা বিছানার ওপর বসেছিলেন। পাত্র এবং ঘটক ঠাকুর জলযোগ শেষ করে বেরিয়ে পড়লেন।
তাদের ঠিকা গাড়ি ছটছট ঘর ঘর শব্দ করে চলে গেল। তারপরে তরঙ্গিনী ঠাকুরজি দুর্গার ঘরে ঢুকে একটা বিশাল দীর্ঘশ্বাস ফেলে জানালেন, না, মেয়ে পছন্দ হলো না। দুর্গা চোখ বুজে রইলেন, কোনো কথা বললেন না। ঠাকুরজি খুব করুণ গলায় বলতে লাগলেন, ওই হাড় গোড়বার করা মেয়ে কি কারোর পছন্দ হয়? বলি ও মেজ বউ, আরে গিনিকে দুদিন খাওয়াও, মা খাও, একটু তাউত করো। আমরা ছেলেবেলা থেকে দেখছি তো ওই মেয়ে কি অমনি ছিল, ওই জ্বরে জ্বরে বাচ্চার হাড় পাঁজরা বার করে ফেলেছে। একটা বছর সবুর করে যত্ন আত্তি করে দেখো দিকি ওই মেয়ে আবার কেমন হয়। সে তো ঠিকই কথা, কিন্তু কই সে সুযোগ, টাকা কই? একটা বছর অপেক্ষা করে তার হাড় পাঁজরা ঢাকা দেবার সময় কোথায়? মেয়ে যে আমার 15 পড়ল। গ্রামের লোক জাত যাবে বলে যে দিন রাত চোখ রাঙাচ্ছে, অপেক্ষা করবার আর যে অবসর নেই। বিদায় করো, বিদায় করো, বিদায় করো, যেমন করে হোক, যার হাতে হোক, কালই তাকে বিদায় করো। তাকে এবার সঁপে দিয়ে জাতি, ধর্ম, পিতৃপুরুষের পরলোকের প্রাণ রক্ষা করো। তখনও ঘরে সন্ধ্যের আলো জ্বালা হয়নি। সেই অন্ধকারের মধ্যে লুকিয়ে জ্ঞানদা তার সাজগোজ খুলে ফেলার জন্য চুপ করে ঘরে ঢুকল। কিছুক্ষণ পর জ্ঞানদা তার মায়ের পায়ের কাছে এসে বসল। তার মা সেটা বুঝতে পেরেও আর সাড়া দিলেন না। সবকিছু অনুভব করেও মায়ের মনে আজ কিছুমাত্র দয়া জাগল না। দুর্গার এমন অবস্থা যে কখন কি ঘটে বলা যায় না। পাড়ার লোকেরা একদিন এসে বলল, আমি যে গোটা কুলে সর্বনাশ ডেকে আনলো রে দুর্গা। ও যে বাপ দাদাদের নরক জ্বালা দিচ্ছে, শুধু কি তাই, তোমাদেরও যে কোনো গতি হচ্ছে না হে। তোমার কিছু হয়ে গেলেও যে ও মেয়ে কোনো কাজে আসবে না। শাস্ত্রে আছে ওর হাতের জল, আগুন সবই তো অস্পৃশ্য। শাস্ত্রের এসব কথা শুনে জ্ঞানদার মুখ ফ্যাকাশে হয়ে গেল। দুর্গা অনাথকে ডেকে বললেন, ঠাকুরপো, শুনেছি নাকি ও পাড়ার ওই যে গোপাল ভট্টাচার্য নাকি সে বুঝি আবার বিয়ে করবে। আমার মরবার আগে একবার শেষ চেষ্টা করে দেখবে ঠাকুরপো। হ্যাঁ। অনাথ কথাটা সম্পূর্ণ অবিশ্বাস করে উড়িয়ে দিয়ে বলল, না না, গোপাল ভট্টাচার্য আবার বিয়ে করবে কি? কে তোমার সঙ্গে তামাশা করেছে বৌঠান? আমার সঙ্গে আর তামাশা কে করবে ঠাকুরপো? তিনি পুরুষ মানুষ, প্যাটার ছেলে, তাদের আবার বয়সের খোঁজ কে করে? না না, ও বয়সে অনেকে বিয়ে করে ঠাকুরপো। আমি তোমার কাছে হাত জোর করছি, একবার গিয়ে তার কাছে খবর নাও না গো। হ্যাঁ, বেঁচে থেকে তো কিছুই পেলাম না, মরার পরে কি একটু আগুনও পাবো না? এই হলো এখন তার সবচেয়ে বড় আশঙ্কা। যার হাতে আগুন পাওয়ার জো নেই, সে মেয়ে কেনই বা জন্মেছিল? এসব ভেবে তিনি অস্থির হয়ে উঠলেন। ও ঠাকুরপো, যেখানে হোক, যার হাতে হোক, আমি বেঁচে থাকতে ওকে সঁপে দাও। অনাথ সেই দিনই গোপাল ভট্টাচার্যের খোঁজ নিতে গেল এবং কথাটা সত্যি শুনে খানিকক্ষণ চুপ করে রইল। যেই শুনল গোপালকে কন্যাদান করা হবে, সেই ছিছি করতে শুরু করলো। আবার দুঃখের ওপর দুঃখ হলো। সেই গোপাল বলে পাঠালো সে মেয়ে দেখে তবেই বিয়ে করবে। এ পোড়া দেশে তাঁরও শখ আছে, 5টা দেখে শুনে বিয়ে করবার সুযোগও আছে। দুর্গা অনাথের হাত ধরে বললেন, ঠাকুরপো, এইটুকু ছোট ভাইয়ের মতো কাজ করো। ভাই হতভাগীর হাতের আগুনটুকু যেন শেষ সময়ে পায়, সামনের পাঁচুইটা যেন আর কোনো মতেই ফসকে না যায়। তুমি বলে এসো ভাই, আজকেই যেন মেয়ে দেখে কথাবার্তা পাকা করে যান। বিয়ে না হলে মায়ের শেষ কাজটাও তাকে দিয়ে করানো হবে না, শাস্ত্রে নিষেধ আছে। এ কথা শুনে জ্ঞানদার চান খাওয়া ত্যাগ করেছিল। বিকেল বেলায় রূপের পরীক্ষা দেওয়ার জন্য আরো একবার তার ডাক পড়ল। ওলো গিনি, শিগগিরি শিগগিরি আয় দেখি বাবা,
তারা দেখতে এসেছে, শুধু একখানা কাপড় পরে আয়, তারা এমনি দেখে যাবে। অনাথ অফিস থেকে তখনও ফেরেনি, কাজেই আদর অভ্যর্থনা করবার ভার স্বর্ণর ওপরেই। দেখতে এসেছিল পাত্র নিজে এবং তার এক দূর সম্পর্কের ভাগ্নে। ছেলে ছোকরাদের পছন্দ আছে বলে গোপাল বুদ্ধি করে তার এই ভাগ্নেটিকে সঙ্গে এনেছিল। ছেলেটা 6টা ট্রেনে কলকাতা যাবে, সে তাড়াতাড়ি করতে লাগলো। স্বর্ণ আড়ালে দাঁড়িয়ে গলা চেপে ডাকাডাকি করতে লাগলেন, কিন্তু জ্ঞানদা আর আসে না। ঝি গিয়ে যখন তাকে টেনে আনলো তখন তার দিকে তাকিয়েই জেঠিমা রাগে চিৎকার করে উঠলেন, এ কি? খোল খোল এসব! কে বললে তোকে এমন করে সেজেগুজে আসতে? যা যা শিগগিরই খুলে আয়। যাঁরা তাকে দেখতে এসেছিলেন হঠাৎই এই চেঁচামেচি শুনে তারা চমকে গেলেন। ছেলেটা ব্যাপারটা বুঝতে পেরে বলল, আচ্ছা ঠিক আছে, তবে এমনি নিয়ে আসুন, আমার আর দেরি করবার জো নেই। ঝি যখন তাকে এনে সামনে দাঁড় করালো তখন মেয়ের অপরূপ সাজ দেখে সেই ছেলে বহু কষ্টে হাসি চেপে রেখে উঠে দাঁড়ালো। ঠিক আছে, কাল খবর দেবো। চলো মামা। কাল খবর দেব বলে সে মামাকে নিয়ে বেরিয়ে গেল। কাল খবর দেওয়ার অর্থ যে কি তা সবাই বুঝল। দেখলে মেয়ের কাণ্ড কারখানা একবার দেখলে? ছি 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 ছি! তোর কাকা তোর জন্য এত চেষ্টা করছেন, তোর মায়ের শরীরের এই অবস্থা, আর তুই তুই পোড়ার মুখে! ছি 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 ছি! লোকের কাছে মুখ দেখানোর কোনো উপায় রাখলি না। ছি! আশপাশের বাড়ি থেকে 2-4 জন ছুটে এলো, আর ঠিক সেই সময় কোথা থেকে অতুল এসে হাজির হলো। তুই তুই হঠাৎ? না মানে ওই 6টা ট্রেনটা ধরবো বলে বেরিয়েছিলাম, তারপর রাস্তা থেকে তোমাদের গলার আওয়াজ পেয়ে আর কি। এবার জ্ঞানদার ঘাটটা জোর করে অতুলের মুখের সামনে তুলে ধরে তিনি গর্জে উঠে বললেন, দেখ অতুল, দেখ, একবার চেয়ে দেখ, হতভাগী শতেখাকি বদ্রির মুখখানা একবার তাকিয়ে দেখ। সত্যি তার মুখের দিকে চাইলে হাসি সামলানো যায় না। তার ঠোঁটের রং গালে, গালের রং দাড়িতে, রুক্ষ চুলে তাড়াহুড়োতে 1 খাবলা তেল দিয়ে বাঁধতে গেছিল সে, তখনও তার দুরগ দিয়ে তেল গড়িয়ে পড়ছে। কিন্তু অতুলের বুকের ভেতরটা যেন ফেটে যেতে লাগলো। অনেক দিন হয়ে গেছে এভাবে দিনের আলোয় এত স্পষ্ট করে সে জ্ঞানদার মুখের দিকে চায়নি। শুধু পরের মুখে শুনেছিল রোগে তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে, কিন্তু সে খারাপ হওয়া যে এরকম তা সে স্বপ্নেও ভাবেনি। আজ হঠাৎ তার এই অবস্থা দেখে অতুলের মনে হলো কেউ যেন তার বুকের মধ্যে হুল ফোটাতে শুরু করেছে। সে কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু স্বর্ণের চিৎকারে তা চাপা পড়ে গেল। বেহাত তো করলি না? হ্যাঁ, একটা ঘাটের মরা তার মন ভোলাবার জন্য এই রকম সংসেজে এলি, কিন্তু পারলি ভোলাতে? মুখে একেবারে লাথি মেরে চলে গেল যে। কে একজন প্রশ্ন করলো, হ্যালা, তা কে এমন ভূত সাজিয়ে দিলে বড় বউ? হ্যাঁ, বুড়োর পছন্দ হলো না বুঝি? স্বর্ণ তার দিকে চেয়ে চেঁচিয়ে বলল, নিজে নিজে সেজেছেন, আবার কে সাজাবে? মা তো অজ্ঞান অচৈতন্য। বলে দিলাম একখানি শুধু কাপড় পরে আয়, তা পছন্দ হলো না। সাজের মধ্যে তো ওই ছাপা একটা কাপড় আর অতুলের দেওয়া 2 গাছি চুড়ি। কালীমুখের ও চুড়ি হাতে দিয়ে বার হতে লজ্জাও করে না। আবার ধৈর্য হচ্ছে দেখো। বেরো বেরো সম্মুখ থেকে, দূর হয়ে যা। সবাই এই বেহায়া মেয়েটাকে ছিছি করে চলে গেল। শুধু ঈশ্বর জানলেন যে মেয়েটা আজন্মকাল লজ্জায় কখনো মুখ তুলে কথা বলতেই পারত না। সে কিভাবে আজ সকল লজ্জাকে পায়ে ঠেলে নিজের ওই রুগ্ন শরীরটা নিজে হাতে সাজিয়ে এনে ওই বুড়ো পাত্রের পায়ে বিক্রি করতে গেছিল। আজ তাই সবাই তাকে ছিছি করে ধিক্কার দিয়ে গেল, কেউই তাকে ক্ষমা করল না। জ্ঞানদা উঠে দাঁড়ালো। কখনো সে পরের সামনে কাঁদেনি, কিন্তু আজ অতুলের সামনে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো, অথচ কারো একটা কথার কৈফিয়ত দিল না। চুপ করে চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে গেল। কলকাতা যাওয়ার আর গাড়ি ছিল না। অতুল সন্ধেবেলা বাড়ি ফিরে গেল। রাস্তায় যেতে যেতে তার ছোট মাসির শেষ কথাটাই সব থেকে বেশি করে তার মনে পড়তে লাগলো।
সেদিন বাপের বাড়ি যাওয়ার সময় অতুলকে আড়ালে ডেকে তিনি বলেছিলেন, অতুল, হীরা ফেলে যে কাজ আঁচলে বাঁধে তার মনস্তাপের আর শেষ থাকে না বাবা। সেদিন কথাটা ভালো করে বুঝতে পারেনি সে, কিন্তু আজ সে বুঝল কথাটা তাকে লক্ষ্য করেই বলা হয়েছিল। তখনও ভোর হয়নি। অনাথ অতুলকে এসে ডাকল। মেজ বউকে দাহ করতে হবে। অতুল বেরিয়ে পড়ল। গিয়ে দেখল 1.5 বছর আগে তুলসী বেদির সামনে বাবার পা দুটো কোলে করে যেভাবে বসেছিল, আজও সেভাবেই মায়ের পা দুটো কোলে নিয়ে জ্ঞানদা বসে আছে, একেবারে শান্ত। তার দিকে আর কারো কোনো লক্ষ্য নেই। সৎকারের আয়োজনে পাড়ার লোক ব্যস্ত হয়ে পড়ল। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। মৃতদেহ নিয়ে সকলে শ্মশানের দিকে রওনা দিল। সবার পেছনে জ্ঞানদাও গেল। বর্ষায় ভরা গঙ্গা শ্মশানের ঠিক নিচ দিয়ে হু হু করে বইছে। চিতা যখন ধু ধু করে জ্বলে উঠল, তখন সে লোকজনের ভিড় থেকে সরে নিচে নেমে নদীর ধারে গিয়ে বসল। আহা, মেয়েটার কপালটাই পোড়া। হ্যাঁ, তারও তো একটা গতি হলো না কিছুতেই। এই যা। মেয়েটাকে একা নদীর পাড়ে বসে থাকতে দেখে অতুল একবার ভাবল তাকে বারণ করে, একবার ভাবল কাছে গিয়ে দাঁড়ায়, কিন্তু লজ্জায় কোনোটাই করতে পারল না। আগুনের তাপ থেকে বাঁচতে সবাই গিয়ে যেখানে বসেছিল, অতুলও সেখানে বসল। আগুনটা ভালোই ধরেছে বল। হ্যাঁ, ভাগ্যিস জলটা একটু ছেড়েছে, নইলে বাদলার দিনে এই মরা পুরোতে ঝক্কির শেষ থাকতো না। কি বলো? সামনে দাউ দাউ করে জ্বলা চিতার দিকে চেয়ে অতুলের মনে যেন কত হাজার প্রশ্নের দাবানল লেগে গেল। সে নিজে নিজেই বলে চলল, কাল যে ছিল আজ সে নাই, আজও যে ছিল তারও ওই শরীরটা ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর তাকে চেনাই যায় না। অথচ এই শরীরটাকে ঘিরেই আমাদের কত আশা, কত আকাঙ্ক্ষা, কত ভয়, কত ভাবনাই না ছিল। কোথায় গেল? এক নিমেষে কোথায় হারিয়ে গেল সব। তবে কি বা তার দাম? মরতেই বা কতক্ষণ লাগে। হঠাৎ অতুলের মনে হলো 3 বছর আগে সে মরতে বসেছিল। সেদিন যে তাকে মরতে দেয়নি, সে এখন ওই দূরে নদীর ঘোলা জলে ছায়া ফেলে বসে আছে, স্থির, একদম স্থির। শুধু তার রুক্ষ শুষ্ক চুল আর ময়লা আঁচল হাওয়ায় দুলছে। অতুলের 2 চোখ জলে ভরে গেল। মনে মনে বলল, ছাই রূপ। রূপেরই যদি এত দাম, তবে 3 বছর আগেই রূপের হাটে সে নিজেই তো দেউলিয়া হয়ে গেছিল। সেদিন পরমাত্মীয়রাও তো ঘৃণায় তার দিকে চাইতে পারেনি। কেমন করে যে সময় কাটছিল তার কোনো হুঁশ ছিল না। কখন যে চিতা নিভেছিল সে দেখেনি। তার চোখ ওই দূরে বসা স্থির প্রতিমার কাছেই আটকে ছিল। অনাথ এসে বলল, আর বসে কেন বাবা, এসো কাজটা শেষ করে দিই। চলুন। এই বলে অতুল তার বিকেলের স্বপ্ন ভেঙে উঠে দাঁড়ালো। তখন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। সেই দিন শেষের আবছা আলোয় রাঙা ঘাটের ওপরে 2 গাছা ভাঙা চুড়ি দেখে অতুল থমকে দাঁড়ালো। এই সেই তারই দেওয়া অতি তুচ্ছ মহামূল্য অলংকার। এত অপমান, এত ধিক্কারেও যে 2 গাছার মায়া জ্ঞানদা কাটাতে পারিনি, আজ নিজের হাতে সেগুলো ভেঙে ফেলে তার সব কৈফিয়ত সে দিয়ে গেছে। অতুল তাড়াতাড়ি গিয়ে সেই 2 গাছা চুড়ি যত্ন করে কুড়িয়ে নিল। গোটা অবস্থায় যার কোনো মর্যাদাই সে দেয়নি, আজ তা যখন টুকরো টুকরো ভাঙা কাঁচের খণ্ড হয়ে পড়ে আছে, তখন এই তার কাছে একেবারে অমূল্য মনে হতে লাগলো।
পিছনে পায়ের আওয়াজ শুনে জ্ঞানদা মুখ ফিরিয়ে চাইল। সে চাউনি অতুল সহ্য করতে পারল না। একবার সে যেন তার হাত ধরতেও গেল, কিন্তু নিজেকে সামলে বলল, ভুল সকলেরই হয় জ্ঞানদা, কিন্তু এটুকু বলেই সে হাতের মুঠোটা মেলে ধরল। সন্ধ্যের আবছা আলোয় আরেকবার সেই কাঁচের টুকরোগুলো ঝকঝক করে জ্বলে উঠল। আজ যাকে তুমি ভেঙে ফেলে দিয়ে এলে, আমি তাকেই আবার শ্মশান থেকে কুড়িয়ে নিয়ে এলাম। কথাটা জ্ঞানদা বুঝতে পারল না। সে জিজ্ঞেস করল, কেন? জবাব দিতে গিয়ে অতুলের দু চোখ জলে ভরে উঠল, কিন্তু সে সামলে নিয়ে বলল, জানো, আজ মেজমাসিমার চিতার আগুনের মধ্যে একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেয়েছি। দেখো, যা ভাঙবার নয় তাকে তাকে কিছুতেই জোর করে ভাঙা যায় না। জোর করে কাঁচের চুড়ি ভাঙা যায়, কিন্তু আমাদের সেই দেওয়া নেওয়াটা আজও তেমনই অটুট হয়ে আছে। তাকে ভেঙে ফেলি এত জোর তোমার আমার কারো নেই। আমি যা পারিনি, তুমিও তা পারবে না নিশ্চয়ই। তাই এই ভাঙা চুড়ি বুকে করে তুলে নিয়ে বাড়ি যাচ্ছি। জ্ঞানদা যেন বোধ বুদ্ধি হারিয়ে এক দৃষ্টিতে তার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। অতুল হঠাৎ তার দু হাত বাড়িয়ে জ্ঞানদার দুর্বল রোগা ডান হাতটা নিজের হাতের মধ্যে টেনে নিল। জ্ঞানদা তেমনি পাথরের মূর্তির মতো স্থির হয়ে রইল। অতুল একটু চুপ করে থেকে ভেজা গলায় বলল, আমার সমস্ত পাপের গুরুদণ্ড আর যেই দিক জ্ঞান, তুমি দেবার চেষ্টা করো না। আমি যত অপরাধী করে থাকি না কেন, আমাকে তোমায় ফিরিয়ে নিতেই হবে। আমাকে ত্যাগ করে শাস্তি দেবে এ সাধ্য তোমার কিছুতেই নেই। এবার জ্ঞানদা মাথা হেঁট করল, কিন্তু সে মুখে কোনো কথা বলতে পারল না। শুধু তার দুর্বল হাতটা অতুলের হাতের মধ্যে একবার শিহরিত হয়ে কেঁপে উঠল। কয়েক মুহূর্ত দুজনেই চুপ করে থেকে অতুল তার হাত ধীরে ধীরে ছেড়ে দিয়ে বলল, বাড়ি চলো। তারা সবাই এগিয়ে গেছেন। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশতবর্ষ উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন অরক্ষণীয়া। গল্প পাঠিয়েছিলাম আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন কোরক সামন্ত, পিঙ্কি ব্যানার্জি, শ্রী গাঙ্গুলি, রিমি চক্রবর্তী, আর্য জানা ও মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করবেন সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।